এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় নাকি তার রুমে ওকে দিয়েছিলাম। সে অপরাধে আজ 3 দিন ধরে ঘরে বন্দি। আমি আটকে রাখা হয়েছে আমাকে। 3 দিনে কোনো খাবার দেয়নি। মেঘলা আমাদের বাসায় থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যে আছে। বাইরে চলারে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মেঘলা আব্বুর কাছে বিচার দিল, আর আব্বু তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউই শুনল না। উল্টো আব্বু স্টিলের লাঠি দিয়ে মারল আমাকে। আম্মুও কিছু বলল না, তবে ওনার চোখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। তাদের অন্ধকার ঘরটাতে হাত বেঁধে দরজায় তালা লাগিয়ে রেখেছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটাও ভেঙে পড়েছে। মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। মেঘলার কথা মনে পড়তে লজ্জা লাগছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যা বলল আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি প্রায়। ড্রাগস নেই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু মইবা কেমন? তারা এরকম ছিলেন না, কিন্তু তারা বাধ্য হয়েছেন এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণটা ছিল নুসরাত। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে বলতে আমার ড্রাগস নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার। কোন একটা ভুল পেলে সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারে শাস্তিটা একটু বেশি হয়ে গেল। আব্বু যখন আমাকে মারছিল তখন তার দিকে তাকাচ্ছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্তখানা বের করে নিয়েছে। বারবার বলেও কোনো কাজ হয়নি। আমি মাদকাসক্ত তো করতেও পারি, আর মেঘলা ভুল বলবে না, এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যে সময়টা আমার পরিবারের সাপোর্ট দরকার, সেই সময়টা তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে, সত্যি তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত। উপরে ফুটোফাটা আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ 4র্থ দিন, কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুর কেউ 2 দিন না দেখলে তারও খোঁজ নেয়। আর আমি তো আস্তে একটা মানুষ, যদিও তারা এখন আর আমাকে মানুষ ভাবে না। তাই হয়তো এইভাবে কয়টা দিন কেটেছে জানি না। কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন থেকে আমি নিজের রুমেই শুয়েছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে। নিজের শরীরটা আগলাতেই পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত। কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো। কি রে, বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। মেঘলার কথাটা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এ বাড়ির মানুষ আমায় এতটা ঘৃণা করে। কোনো পশু যদি অসুস্থ হয় তাকে তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে হয়তো তারা মৃত্যুই কামনা করছিল আমার। আমি মেঘলাকে কোনো মতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে রে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা। মেঘলার কথা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। আমি আজ এতই অবহেলিত, সবই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল নিয়ে এলো। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো। তবে খাবারগুলো কেমন টক টক লাগছিল। মনে হয় নষ্ট খাবারগুলো আমাকে দেয়া হয়েছিল। এভাবেই চলছে আমার দিন। একদিন রাতে খাবার খেতে বসেছি, এমন সময় আব্বু এলো রুমে। রাফি, প্লিজ তুই আমাদের মুক্ত কর। তোর জন্য এলাকায় যে সম্মান ছিল সে তো অনেক আগেই চলে গেছে। এখন অন্তত এই ঘরের শান্তিটুকু কেড়ে নিস না। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাগুলো চিন্তা করতে লাগলাম। আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দেব। যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবে সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না। কিন্তু যাবই বা আর কোথায়? যেখানেই যাই, তবে আমি আমার জীবনে এই 2 বছরের গল্পটা পাল্টাতে চাই। রাতে আব্বু আমার জন্য একটা চিরকুট লিখলাম, বাবা আর আম্মু, আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের অবাধ্য সন্তান নামের কোলাঙ্গাকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে,
তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না, এই প্রমিস করছি। জন্মের পর থেকে কতই না জ্বালিয়েছি তোমাদের। তবে আম্মু, তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দেব যদি বেঁচে থাকি। মেঘলার জন্য একটা চিরকুট লিখে আসলাম। আসলে তুই না থাকলে আমি জানতে পারতাম না আমি কতটা নিচু স্থানে বসবাস করতাম এ বাড়িতে। আর হ্যাঁ, আজ থেকে নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে। ভালো থাকিস, আর আব্বু আমাকে একটু দেখে রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায় এখন? যাওয়ার মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও তো নেই। সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম। সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধা লাগছিল। হাতে একটা ঘড়ি ছিল, নুসরাতের দেয়া। ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নেই, কিন্তু নুসরাতের এই স্মৃতিটা কিছুতেই হারাতে চাচ্ছিলাম না। তাই আর কি, না খেয়ে বসে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশই, আর এদিকে ক্ষুধা বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে। তাই আরেকটু হেঁটে মসজিদের উজুখানা থেকে পানি খেয়ে নিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার। আশ্রয় হবে কি রাতের? একটার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায়। আমি ভাবলাম রাতটা এখানেই কাটিয়ে দিই। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। এই ছেলে, এখানে ঘুমিয়ে আছো যে? তুমি কে, আর এখানেই বা ঘুমিয়েছিলে কেন? আন্টি, আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। রাত অনেক হয়ে গিয়েছিল, আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানেই ঘুমিয়ে গেছিলাম। সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম। তখনই পিছন থেকে ডাক আসলো আবার। এই ছেলে, শোনো। জি আন্টি, বলুন। তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যাচ্ছে। রাতে খেয়েছো কিছু? না আন্টি, এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নেব। পানি খেয়ে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে, খেয়ে নিবে। আন্টি, রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনায়নি, এতে আমি কৃতজ্ঞ। এই বেশি কথা না বলে চলো, খেয়ে নিবে। পেটের ক্ষুধার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতে হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। ভেতরটা বেশ সুন্দর। একটু পর আমায় খেতে দিল আন্টি। ক্ষুধা অনেক থাকায় পেটের সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম। বসো, আমি আরো নিয়ে আসছি। খাবার খাওয়ার পর আন্টি বললেন, বাবা, তুমি এখন কোথায় যাবে? আন্টি, জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবা? কেমন কাজ আন্টি? এই ধরো, আমাদের বাসার অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবা? হ্যাঁ, পারবো আন্টি। শুধু আমায় একটু খেতে আর একটু থাকতে দিলেই হবে। পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দেব। ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করেই করব। মনে করার কি আছে? আজ এখানে ঠাঁই না হলে আমার যে আর না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে। ও নানু বাড়ি গেছে, আগামীকাল আসবে। আর আঙ্কেল? তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? জি আন্টি, রাফি। লেখাপড়া করেছো কি? আন্টি, গত 2 বছর আগে ইন্টারে পাশ করতে পারিনি, আর তারপর আর লেখাপড়া করা হয়নি। তোমার পরিবার নাই? ওরা কিছু বলে নাই? প্লিজ আন্টি, পরিবারের কথা বলবেন না। আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই। ওকে, তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা। আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো। এখন বিশ্রাম নাও, ওটা তোমার রুম। রুমে এসে ভাবতে লাগলাম, নিজের পরিবার রাস্তায় ছুড়ে মারলো, আর অচেনা কেউ বলা যায় আমার জীবন ফিরিয়ে দিল। বড় আজব এই দুনিয়া। পরের দিন বাগানটি ঘুরে দেখলাম একটা গোলাপ। খুবই ভালো লাগলো, তাই গোলাপটা ছিঁড়ে নিলাম। যেছিলাম ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ের গলার শব্দ শুনতে পেলাম। এই ছেলে, এখান থেকে ফুল ছেঁড়ার সাহস হয় কি করে তোমার? আমার ফুল আমি ছিঁড়েছি, আপনার কি? আপনার ফুল মানে? দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। পাগল নাকি? হুট করে এসে বলে আমার ফুল? কি এত বড় সাহস আমায় পাগল বলা? ও সরি, পাগল নয়, পাগলি। আর হ্যাঁ ম্যাম, এটা ডাক্তারের চেম্বার না। বদপুলা, পিটাইয়া মাথা ফাটামো বেশি কথা বললে। আপনাকে দেখে তো আপেলের মতো দেখা যায়, কিন্তু ম্যাম আপনার বিহেভ এমন লেবুর মতো কেন? কি বললি? আম্মু, আম্মু! এই,
তোর আবার কি হয়েছে এখন আসলি? দেখো আম্মু, ও আমার লাল গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়েছে, আবার আমায় বলে আমার বিহেভ নাকি লেবুর মতো। তাই বলে কি কাটতে হয়? এবার বুঝতে পারলাম এটা আন্টির মেয়ে সোহানা। সরি আন্টি, আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে। আর ফুলটা অনেক সুন্দর ছিল, তাই ছিঁড়ে ফেলেছিলাম। সরি ম্যাম, আর এমনটা ভুল হবে না। রাফি, ব্যাপার না। তাছাড়া সোহানার এটা প্রিয় গাছ, তাই এমন রিয়েক্ট করছে। ও একটু বেশি জেদি। বুঝতে পারছি আন্টি। আম্মু, এই ছেলেটা কে? এটা রাফি, পরিচয় বলতে শুধু ওর নাম, এর বাইরে আর কিছুই নেই। ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আর আমাদের পাশে থাকবে। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা। আমি ওকে ভুলতেই পারি না। ওর দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি মানুষ কত বেমান, কত স্বপ্ন, কত আশা দেখিয়ে শেষে বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না। ওর কি আমার কথা কখনো মনে পড়ে? হয়তো পড়ে না, কারণ পড়লে হয়তো আমায় কোনোভাবেই খোঁজ করতে অবশ্যই। নিজেকে খুব একা একা লাগে আজকাল। ইচ্ছে হয় এই জীবনের সমাপ্তি ঘটিয়ে দিই, বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়ে। এই সমাজে শরীর খুনের বিচার হয়, কিন্তু মানুষ বেঁচে থাকার যে মন, সেটা হত্যার বিচার হয় না। তাই তো নুসরাতের মতো হত্যাকারী এই সমাজে হেসে খেলে বেড়াচ্ছে। কিন্তু আমি যে এর লড়াই জিততে চাই, আর যারা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাদেরও দেখাতে চাই। এসব ভাবতে ভাবতে আচমকা চোখ বেয়ে পানি পড়ে গেল। এমন সময় পিছন থেকে মেলি কণ্ঠে বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? পিছনে তাকে দেখি এটা সোহানা। আমি চোখের জল মুছে নিলাম। ম্যাম, কাঁদছি না, বিকেলের আকাশ দেখছি। এই শুনেন, আমি আপনার ছোট হই, আমাকে ম্যাম নয় সোহানা ডাকবেন। আর আপনি মিথ্যে বলবেন না আমার সাথে। জি, আমি নিচে যাই, আপনি থাকুন। কেন, আমি আসাতে খারাপ লাগছে নাকি? না, তেমন কিছু না। তাহলে দাঁড়িয়ে থাকুন, সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেব। আর সকালের জন্য আমি সরি। ম্যাম, সরির কি আছে? আপনার জায়গা থেকে আপনি রাইট। আবার ম্যাম, সাথে আপনি? সরি। বাদ দিন, আপনি এত চুপচাপ থাকেন কেন? ভালো লাগে না তাই। আপনার সম্পর্কে আম্মুর কাছ থেকে কিছু শুনেছি, তবে পুরানো সব ফুলে আগামী দিন থেকে আমার সাথে কলেজে যাবেন। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর পড়ার ইচ্ছে নেই। এই ছেলে, এত কথা বলবে না। আমার কথার উপরে কথা বলে খুন করে ফেলবো। আমি চোখে পানি আর মুখে হাসি নিয়ে ছাদ থেকে চলে আসলাম। রাতের বেলা চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি নুসরাতের সাথে কাটানো স্মৃতিগুলো ফিরে আসছে। উফ, আর নিতে পারছি না। চুলগুলো টেনে ছিঁড়তে ফেলতে ইচ্ছে করছে। এখন মাথা ঠান্ডা করার একটা উপায় সিগারেট, যা গত 2 বছর ধরে করে আসছি। ঘুম আসছে না, তাই রুম থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। নুসরাতকে যতই ভুলে যেতে চাই ততই মনে পড়ে যায়। আর আমার সাথে ঘটে যাওয়া অমানসিক মেঘলা আর বাবা মায়ের ব্যবহারগুলো তিলে তিলে পুড়ে খাচ্ছে আমায়। বড় হৃদয় বিচারক এই স্মৃতিগুলো। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম নুসরাতের তো সেই ঘড়িটা। ছুঁড়ে মারতে সেও পারলাম না। মুখ ফসকে বেরিয়ে এলো, নুসরাত বেঈমান, তোর জন্য সত্যি হারিয়ে গেল আমার ঠিকানা। এই বলে কাঁদতে রাখলাম। এমন সময় পিছন থেকে কেউ বলল, আপনি এত রাতে কাঁদছেন কেন? কই, কাঁদছি না তো। আমি অনেকক্ষণ আপনার পেছনে দাঁড়িয়ে আছি, আমি সব দেখেছি। আপনার মধ্যে অনেক রহস্য আমি জানতে চাই। প্লিজ আমায় বন্ধু ভেবে সব খুলে বলুন। প্লিজ ম্যাম, আমায় এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য করবেন না। আমি আমার অতীত বলতে পারবো না। ওকে, ঠিক আছে, কিন্তু নুসরাতকে? নুসরাতের কথা আপনি শুনলেন কখন? যখন আপনি বিড়বিড় করে বলেছিলেন তখন শুনেছি এই নামটা। আমি জানি না প্লিজ। জানি শুধু দুমুঠো খেয়ে বাঁচার জন্য আপনাদের বাড়িতে পড়ে আছি। পরের দিন খাবার খাওয়ার সময় সোহানা বলল, আম্মু, রাফি আগামীকাল থেকে আমার সাথে কলেজে যাবে। সেটা রাফি ভালো জানে। না মানে আন্টি, আমি বলছিলাম কি। তোমার কিছু বলতে হবে না, চুপ থাকো। পরের দিন সকালে ঘুম ভাঙলো সোহানের ডাকে। এই যে মিস্টার রাফি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। আর একটু ঘুমিয়ে নেই না? তোমার বউ পেয়েছো নাকি? একটু পর এসে ডেকে যাব। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। সকালে নাস্তার পর সোহানা জিজ্ঞেস করলো, তুমি কি রেডি? না মানে আজ না গেলে হয় না? ওই ছেলে, বেশি কথা বললে গলা চেপে মারবো। জি, আমি রেডি। ওই, আমি কি তোর আন্টি লাগি? জি জি শুরু করছিস কেন? না মানে এমনি।
আজ থেকে ঠিকঠাকভাবে কথা বলবে, নয়তো এক ঘুষিতে নাক ফাটিয়ে ফেলবো। মনে মনে বললাম, এই মায়া কোনো দিক দিয়ে রিনা খানের সে কম যায় না। এই, তুমি বিড়বিড় করে কি বলছো? কই কিছু না, চলুন। তুমি এই পোশাকে যাবে? তোমার এর থেকে বেটার পোশাক নাই? না মানে ম্যাম, আমার আর পোশাক নেই। হাতের ঘড়িটা তো বেশ সুন্দর তোমার। জানি না সুন্দর কিনা, তবে এটা যতদিন থাকবে আমার হাতে তা স্মৃতি হয়ে থাকবে। তার মানে কার? কারণ না ম্যাম, চলুন। আবার ম্যাম? ঠিক আছে, বিকেলের শপিংয়ে যাব। তারপর দুজনে রিক্সায় উঠে বসলাম। নুসরাতের পর এই প্রথম আমি অন্য কোনো মেয়ের সাথে রিক্সাতে বসলাম বা এত কাছে আসলাম, তাই আমি একটু চেপে বসতে চেষ্টা করলাম যাতে দুজনের মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। আমার অবস্থা দেখে সুহানা বলল, এই যে মিস্টার, আমার সাথে বসতে বুঝে খুব খারাপ লাগছে? আসলে তা না। তা না হলে এদিকে আসো। আমার জড়সড় হয়ে বসে থাকতে দেখে সুহানা নিজে আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে গেল। আমি মনে মনে সুহানাকে কিছু বকা দিলাম। এই মাইয়াটি এত জেদি, আমি কেন যে নুসরাত চলে যাওয়ার পর কোনো মেয়েদেরই ট্রলারেট করতে পারি না। দেখলে রাগ হয়, কিন্তু যাদের জন্য আশ্রয় খুঁজে পেয়েছি তাদের তো আর এড়িয়ে চলা যায় না। তাই চুপচাপ সোহানার সাথে বসে রইলাম। সোহানা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সব মিটমাট করে নিল। আমাকে আর সোহানাকে একসাথে দেখে সোহানার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো, এটা কে সোহানা? আমার কাজিন রাফি আমাদের সাথে এখন থেকে পড়বে, যদি উনি আমাদের সিনিয়র। রাফি, এই চারজন আমার ফ্রেন্ড, মোহনা, রিমি, সাথী, আর এই হলো নিলয়। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা ভালো। তাহলে আমাদের সাথে আরেকজন ফ্রেন্ড বাড়লো। রাফি, তোমার চুলগুলো না অনেক সুন্দর। লুচো মাইয়া, তোমার কাছে এক ছেলের হাসি, আরেক ছেলের চুল, আরেক ছেলের স্টাইল ভালো লাগে। ওই, তুই আমার ফ্রেন্ড হয়ে এরকম কথা বলতে পারলি? আসছে ন্যাকা। এই শোন, রাফিকে বড় ভাইয়ের চোখে দেখবি। কেন, তোর কি কিছু আছে নাকি রাফির সাথে? হ্যাঁ আছে। এবার তুই রাফিরে ভাইয়ার নজরে দেখ প্লিজ। রাফি, তুমি নায়ক সিয়ামকে চেনো? কেন? তোমাকে না ওর মতন লাগে কিছুটা দেখতে। ম্যাম, আমি ক্লাসে যাব, আপনারা আড্ডা দেন। এই বলে আমি চলে আসলাম। আমার সাথে সাথে সোহানাও চলে আসলো। শুরু হলো নতুন জীবন, যার নাম সংগ্রাম আর যুদ্ধ। যেখান থেকে আমি নুসরাতের শেষ কথার জবাব দেব। ও বলেছিল, আমার হবুবার ডাক্তার, তোর মতো পাগল না। ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় সোহানার সাথে। আমি পড়া আর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আর প্রতি রাতে কাঁদতাম। কখনো সোহানা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, বোকা, মানুষের জীবনে যদি খারাপ সময় না যেত তাহলে মানুষ ভালোর মর্ম বুঝতো না। দেখতে দেখতে কখন যে বছর চলে গেল বুঝতেই পারলাম না। এখন এই পরিবারের ছেলের মতো আমি। হ্যাঁ, এরা আমায় অবহেলা করে না। আমি আজও মাঝে মাঝে সিগারেট খাই নুসরাতের জন্য। নুসরাতের কথা মনে হলে আমার এটা সোহানা নিজেই দেয়, কারণ নয়তো আমি প্রচণ্ড কান্না করি। একদিন সোহানা বলল, রাফি, আমার মাথায় হাত রেখে কথা দে, আমি আজ যা বলবো তার ঠিক উত্তর দিবি। তুই এমন করে বলছিস, মনে হয় আমি তোর কথা কখনো শুনিনি। না, আগে আমার মাথায় হাত রেখে বলতে হবে। ওকে বাবা, এবার বল, কি জানতে চাস? তোর অতীত। সোহানার মুখে অতীত শব্দটা শুনে আমার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। স্ট্যাচু হয়ে গেলি কেন? তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিস। প্লিজ সোহানা, এটা ভুলে যা না। তুই বলবি না, তাই তো? বলার মতো আছে বা কি? ছোটবেলা থেকে আমি বাবা মায়ের আদরের সন্তান ছিলাম। রাজপুত্রের মতো আবির্ভাব বলা যায়। স্কুলে ভালো ছাত্র হিসেবে সবাই খুব আদর করত, আর এভাবেই কেটে যায় আমার স্কুল লাইফ। গোল্ডেন A+ নিয়ে কলেজে ভর্তি হই। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ছিলাম কলেজের প্রথম দিন। সেদিন আমার চোখ আটকেছে একটি মেয়ের উপর। নীল 3 পিস পরা ছিল মেয়েটা। তার সৌন্দর্যটা যেন নীল কালারটায় আরেক ধাপ বাড়িয়ে দিয়েছিল। কেটে যায় প্রথম দিন এইভাবেই। পরের দিন মেয়েটাকে আমাদের ক্লাসে দেখি। কেন জানি অনিচ্ছা সত্ত্বেও বারবার ওর দিকে চোখ পড়ে যাচ্ছিল। এর মধ্যে একবার দুজনের চোখাচোখি হয়ে গেল। তারপর আমি লজ্জায় নিচের দিকে চোখ নামিয়ে নিলাম। তারপর থেকে এভাবেই চলতো। আমি শুধু ওর দিকে ফেল করে তাকিয়ে থাকতাম। যখন ও আমার দিকে তাকাতো আমি তখন চোখ নিচু করে নিতাম। রোজকার রুটি ভাতা ছিল এসব। একদিন আমার এই রুটিনে জল ঢেলে দিল মেয়েটা।
আমি ওর দিকে তাকাতেই ও রেগে গেল। এই ছেলে, তুমি আমায় চেনো? আপনি আমাদের ক্লাসের। চুপ, আর আমার দিকে তাকাবেন না। 1 মাস ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। সেই দিন থেকে আমি ওকে দেখলে মাথা নিচু করে নিতাম। ও এর মাঝে আমার একটা ছেলে বন্ধু হয়েছিল। ও তেমন পড়তো না, ওর অ্যাসাইনমেন্টগুলো আমিই করে দিতাম। সেই সুবাদে সে আমার ভালো বন্ধু ছিল। ওর নাম ছিল রাশিদ। খুবই দুষ্টু ছিল, অনেক প্রেম করত। আমি যখন মেয়েটাকে দেখতাম ওই দিনের পর থেকে তখনই মাথা নিচু করে নিতাম অথবা পথ চেঞ্জ করে নিতাম। একদিন আমি আর রাশিদ বসে আছি, তখন এই মেয়েটা আসলো। রাশিদ ভাই, আপনার বন্ধু হাবলাটাকে আপনি কিছু শিখাতে পারেন না? কেন, তোমার মনে কি ওর জন্য ঘন্টা বাজছে নাকি? আমার না, তোমার বন্ধুর বাজে, কিন্তু ভয় বেচারা বলার সাহসটুকু পর্যন্ত পায় না। কি রে দোস্ত, তলে তলে এত কিছু আর আমি জানি না? আরে তেমন কিছু না। এই ছেলে, আমার নাম জানো? না, জানা হয়নি। নাম জানো না, আবার প্রেম করতে চাও? আমি নুসরাত। পরের দিন ক্লাসে যেতে নুসরাত এগিয়ে এলো। রাফি, তুমি কি আমায় ভালোবাসো? আমি কিছু না বলে চুপচাপ রইলাম। তোমার মতো হাবার আর প্রেম করা লাগবে না। এই বলে নুসরাত চলে যেতে লাগলেই আমি নুসরাতের হাত ধরে বলি, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। সেই থেকে শুরু আমাদের প্রেম। ক্লাসে আর চোখে দেখা, সবাইকে ফাঁকি দিয়ে প্রেম করা, আর অন্য সব জুটির মতো আমরা সিনেমা, ফুচকা, রিক্সা করে ঘুরে বেড়ানো, রেল লাইনের পাশ দিয়ে দুজনের হাত ধরে চলা, কিছুই বাদ যায়নি। দিন যত যাওয়া শুরু করলো, ভালোবাসা ততই বাড়তে লাগলো। দুজনের জন্য নিঃস্বার্থ হয়ে উঠলাম। একদিন ক্লাস ফাঁকি দিয়ে দুজনে মেলায় ঘুরতে গেলাম। আমি নুসরাতকে 2 ডজন নীল চুড়ি কিনে দিলাম, আর নুসরাত আমায় একটা ঘড়ি গিফট করলো। নুসরাত ঘড়িটা পরিয়ে দিল আমার হাতে। রাফি, আমি যদি মরে যাই তারপরও যেন আমার এই ঘড়িটা তোমার থেকে না হারায়। এটা আমার ভালোবাসার চিহ্ন। এটা তোমার হাতে থাকলে মনে করবে আমি তোমার সাথেই আছি। সেদিন আমি কিছু না বলে নুসরাতকে জড়িয়ে ধরে কাঁদি। নুসরাত আমার চোখের পানি মুছে দিয়ে নিজেও কেঁদে ফেলে। আরে পাগল, কাঁদছিস কেন? মনে রাখবি, আমার হৃৎপিণ্ড যতদিন চলবে ততদিন আমি তোর। দ্বিতীয় বর্ষে টেস্ট এক্সামের প্রথম দিনের আগে নুসরাত আমায় ডাকলো। রাফি, একটা কথা বলবো, বলো রাখবা? আমি কি কখনো তোমার কথা ফেলেছি? আগে আমার মাথায় হাত রেখে বলো, আমার এই কথাটা রাখবাই। হ্যাঁ বলো, শুনবো। মাথায় হাত দিয়ে বললাম। তুমি আমি ভুলে যাও। নুসরাতের কথা শুনে আমি ওর মাথা থেকে হাত সরিয়ে নিলাম। প্লিজ নুসরাত, এমন কিছু বলো না। তুমি চাইলে আমি খুন করতে পারো, কিন্তু আমায় ছেড়েছেও না। রাফি, আমি আমার কথা বলে দিয়েছি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি চাই না তুমি আর আমার সাথে যোগাযোগ করো। এই বলে নুসরাত চলে যায়, আর আমি জ্ঞানহীন পাগলের মতো ঘাসের মাঝে বোবার মতো বসে পড়ি। আমার মুখ থেকে কিছুই বের হচ্ছে না, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সন্ধ্যায় বাসায় ফেললাম, আর পড়ার দিকে মন বসছে না। তাই আম্মুর থেকে 1000 টাকা চেয়ে নিলাম, আর আমি পুরোটাকে সিগারেট কিনে নিয়ে আসলাম। সারাটা রাত ছাদে বসে সিগারেটের ধোঁয়া উড়িয়েছি, আর পাগলের মতো এসেছি, আবার কেঁদেওছি। হঠাৎ করে তখন অসুস্থ হয়ে পড়ায় এক্সামে আমি 10 মার্কের উপরও অ্যান্সার করতে পারিনি। নুসরাত সম্পূর্ণভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি 3 দিন ওর বাসার সামনে যাই, ওর বাসার সামনে যেতেও আরও রেগে যায়। রাফি, তুমি চলে যাও প্লিজ। 3 দিন পর আমার বিয়ে, আমার জীবনটা নষ্ট করো না। আমি হাসতে হাসতে বললাম, আরে আমার জীবনে যে গতিরও থামিয়ে দিয়েছ, কি অধিকার আছে তোমার আমার জীবনটা নষ্ট করার? প্লিজ নুসরাত, আমাকে ছেড়ে যেও না তুমি। রাফি, আমি আমার ডিসিশন আগে জানিয়ে দিয়েছি। নুসরাত এই বলে চলে গেল। আমি দাঁড়িয়েছিলাম, নুসরাত যদি একবার ফিরে আসে সেই আশায়। একটু পর তুমুল বৃষ্টি শুরু হয়। আমি এক পাও নড়িনি, নুসরাত ফিরে আসবে সে আশায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমি তখন বাসায় চলে আসি। সেই দিন রাতে খুব জ্বর হয়। আমার জ্ঞান ফেরার পর আম্মু বলেছিল আমি নাকি 2 দিন অজ্ঞান ছিলাম। এর মাঝে পরিবারের সবাই জেনে যায় নুসরাতের কথা। নুসরাতের আব্বু নাকি বাসায় এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল, আমি যদি নুসরাতকে ডিস্টার্ব করি তবে খুব খারাপ হবে। আম্মু আমাকে অনেক বোঝালো নুসরাতকে ভুলে যেতে, কিন্তু আমি কিছুতেই নুসরাতকে ভুলতে পারি না।
আগামীকাল নুসরাতের বিয়ে, তাই আবারও নুসরাতের বাড়িতে গেলাম। নুসরাত অপমান করলো, যা ইচ্ছা তাই বললো আর কি। আমার হবু পর ডাক্তার, তুই পাগল? তোর হাত ধরে আমি পেরিয়ে যাব কোন দুঃখে? যা ইচ্ছা তাই বললো আর বলল। খুব আঘাত লাগছিল ওর কথায়, তাই এর গলা চেপে ধরলাম। বললাম, ফিরে দে আমার সব দিনগুলো, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার অনুভূতিগুলো ফিরিয়ে দে। ঠিক তখনই পিছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করে। জ্ঞান ফিরতেই দেখি আমার পাশে পুলিশ দাঁড়ানো। আমি বললাম, আপনারা? পুলিশ লোকটি হেসে বলল, তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। তারপর আমায় জেলে নিয়ে যাওয়া হয়। আমি আমার অপরাধ জানতে চাইলে পুলিশ লোকটি বলে, হত্যা ও ধর্ষণের সাথে চুরির অভিযোগ আছে আমার নামে। এর প্রধান সাক্ষী নুসরাত, সে নিজেই সে অভিযোগ করে গেছে। তারপর কিভাবে যেন আব্বু 1 সপ্তাহের মাঝে আমার জামিন করে নিল। তবে এই 1 সপ্তাহ জানোয়ারের মতো আমাকে নির্যাতন করেছিল পুলিশ। জেল থেকে বের হয়ে আব্বু আমায় সেদিনই চর মেরে বলেছিল, একটা মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ করে দিলি। আমি কিছু না বলে চুপ করেছিলাম। তারপর বাড়ি ফিরে আম্মু আমায় দেখে বলল, তোকে বারণ করেছিলাম না যেতে, এত ভালোবাসা দেখালি, কই তোর ভালোবাসার মানুষ? সেদিন নুসরাতের যত ছবি ছিল সব ছিঁড়ে ফেলেছিলাম। ভেবেছিলাম যেখানে বাবা মাকে সম্মানের জায়গা অসম্মানে ঢেলে দিয়েছি, এই মুখ আর দেখাবো না। সেদিন আমি 3 বার আত্মহত্যা করতে গিয়েও করতে পারিনি। প্রতিবার নুসরাতের সেই হাসি মুখটা সামনে বেশি আসতো। তার পরের দিনগুলো কেটেছিল জেলের থেকে খারাপ। মানুষ আমায় আর আমার পরিবারকে নানান কথা বলতো। আব্বু রাতে এসে কান্না করত, আর কোনোদিন আমায় খুব মারত। আম্মু অসুস্থ হয়ে পড়ে, তাই মেঘলাকে, মানে আমার খালাতো বোন, আমাদের বাড়িতে নিয়ে আসে। কলেজে তো যাওয়া বন্ধ। যেদিন নুসরাতের বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকেই আব্বু আমায় কলেজে নিয়ে গেলে প্রিন্সিপাল স্যার অপমান করে বের করে দেয়। তার উপর টেস্ট এক্সাম সব ফেল। সভাপতির সাথে আব্বুর ভালো সম্পর্ক ছিল, অনেক বুঝে আমার এক্সাম দেওয়ার সুযোগ করে দেয়, কিন্তু আমি ফেল করে বসি। তখন পর্যন্ত নেশা আমি গোপনে করতাম। যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন আব্বু এত জোরে মেরেছিল বলতে পারবো না। তারপর দরজার বাহিরে আমাকে বের করে দেয়। সেদিন মধ্যরাতের দিকে আমার মাথায় নেশার ভূত চাপে। আমি কি করব বুঝতে পারিনি, তাই আমি দরজা ভেঙে আব্বুর টাকা চুরি করি। আর সেই দিন নেশায় মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকি। এলাকার লোক বাবাকে বিভিন্ন রকম বাজে কথা বলে। আর সেদিন থেকে শুরু হয় বাবা মায়ের অত্যাচার। যদি খুন করলে জেল না হয়, তারা হয়তো আমাকে অনেক আগেই মেরে ফেলতো, অন্তত নিজেদের সম্মানের কথা হলেও করতো। এত অত্যাচারের মধ্যে ছিলা কিভাবে তুমি? জানি না, তখনকার দিনগুলো নেশায় কাটতো, তাই বলতে পারিনি। আর তারপর একদিন আমি বাহির থেকে এসে দেখি নুসরাতের দেওয়া আমার ঘড়িটা নেই। আমি পাগলের মতো খুঁজতে থাকি। ওর শেষ স্মৃতিটা আমি হারাতে চাইনি। আমি মেঘলাকে জিজ্ঞাসা করলাম, মেঘলা, আমার ঘড়িটা দেখেছিস? ও হাসতে হাসতে বলল, ঘড়িটা হাতে নিয়ে দেখার সময় ভেঙে। আর কিছু বলার আগে ঠাস করে ওর গালে প্রচন্ড জোরে 2টা থাপ্পড় বসিয়ে দিই। ও আমার ঘড়ি আমার উপর ছুঁড়ে মেরে দৌড়ে চলে যায়। তখন নিজেই অনুতপ্ত হই। এরপর ওর কাছে ক্ষমাও চাই, কিন্তু ও আর আমার সাথে কোনোভাবে তেমন কথা বলেনি। যখন এই কথা বলতে গিয়েছি তখনই নেশাখোর বলে বিভিন্নভাবে আমায় অপমান করত। মাঝে মাঝে কোনো দোষ ছাড়াই ও আব্বু আম্মুর কাছে বিচার দিত। শেষবার যখন বলল ও ড্রেস চেঞ্জ করার সময় নাকি আমি ওকে দিয়েছি। আব্বু আম্মুর সামনে অনেক মেরেছে আমাকে। মেঘলা আমার অবস্থা দেখে হাসছিল। তারপর না খেয়ে কতদিন ছিলাম ঠিক জানি না। তারপর বাড়ি থেকে চলে আসি। আর তারপর তোমার আম্মু হয় আমার আশ্রয়ের স্থান। শোনা অতীত শোনার পর আর কিছু না বলে আমি জাপটে ধরে, রাফি, তোমার জীবনে এত ঝড় বয়ে গেছে তা কখনো আমি ভাবতেও পারি নাই। বাদ দাও তো এসব। রাফি, সামনে আমাদের ফাইনাল এক্সাম। লক্ষ্য হলো তুমি ভালো রেজাল্ট করবে, তারপর প্রধান লক্ষ্য ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন। আমি চাই তুমি ওইসব মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একটা মানুষ, আর তুমিও পারো কিছু করতে। দেখতে দেখতে ইন্টারের ফাইনাল এক্সাম চলে আসলো। সোহানা আগে থেকে অনেক বেশি মিশে বলা যায়। আমার প্রতিটি কাজ ওর পছন্দ মতো করে, এতে আন্টি তেমন কিছু বলে না। এক্সামগুলো খুব ভালোই গিয়েছিল। এক্সামের পর আমি সোহানা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। সবাই আমাদের সম্পর্কটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবলেও আমরা ছিলাম বন্ধু।
সোহানাকে পেয়ে আমি নুসরাতকে ভুলে গিয়েছিলাম বলা যায়। আমার বদলে যাওয়ার একটা রূপকথা গল্পের মতো হয়তো, কিন্তু নিয়তি তো আমি ঠেকাতে পারবো না। একদিন সোহানার আমি ফান করছি, হঠাৎ সোহানা বসে পড়ে, তারপরও জ্ঞান হারায়। আমি আর আন্টি ওকে নিয়ে হাসপাতালে গেলাম, কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। ডাক্তার যখন রিপোর্টগুলো দেখছিল তখন আমি বারবার বলছিলাম, প্লিজ ডাক্তার, সোহানার কি হয়েছে বলুন। আপনি পেশেন্টের কি হন? আমি ওর বেস্ট ফ্রেন্ড, আর উনি ওর মা। দেখুন, খুব একটা সুখবর নেই, আল্লাহ ভালো জানেন। তবে রিপোর্ট অনুযায়ী মেয়েটি আর বেশি দিন বাঁচবে বলে মনে হয় না, কারণ ওর ব্লাড ক্যান্সার। ডাক্তারের কথা শুনে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম, আর আন্টি মাথা ঘুরে পড়ে গেল। তারপর ডাক্তার আন্টিকে একটি কেবিনে ভর্তি করে দিল। একটু পর ডাক্তার আমাকে ডাকলো। তোমার আন্টির জন্য ও পজিটিভ রক্ত দরকার। আমার তো বি পজিটিভ। তাহলে এখন কি করব ডাক্তার? তুমি দেখো কোথাও থেকে ম্যানেজ করতে পারো কিনা, আমিও ট্রাই করছি। আমি বেরিয়ে পড়লাম ব্লাডের সন্ধানে, কিন্তু কোথাও পেলাম না। আমার চোখ বেয়ে পানি পড়ছে। যারা আমায় জীবন দিল বিপদের দিনে, আমি তাদের কিছুই দিতে পারলাম না। মাথাটা ব্যথা শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় কারো কণ্ঠে থমকে গেলাম। রাফি, তুই এখানে? পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ ও মেঘলা ছিল। আগের থেকে কেমন জানি দেখতে পাল্টে গেছে মেঘলা। আমি ওর সামনে দাঁড়াতে চাচ্ছিলাম না, তাই চলে আসতে লাগলাম। এমন সময় মেঘলা ছুটে এসে আমার হাত ধরলো। রাফি, তুই কই ছিলি? অনেক কিছু বদলে গেছে এই বছরগুলায়, তোকে অনেক কিছু বলার আছে। আমি রাগ নিয়ে আমার হাত ছাড়াতে ঝাঁকি দিলাম। কোন সাহসে একজন নেশা করে হাত ধরেছিস? এক ঝটকায় হাতটা মেঘলার হাত থেকে ছাড়িয়ে নিলাম, আর মেঘলার সামনে থেকে চলে আসলাম। ডাক্তার আমায় দেখে বলল, ব্লাড ম্যানেজ হয়ে গেছে। রাতে আন্টির জ্ঞান ফিরল। আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। আন্টি, চিন্তা করবেন না, আল্লাহ নিশ্চয়ই আমাদের কাছ থেকে এমনভাবে সোহানাকে নিয়ে যাবে না। আন্টি আমায় ধরে চিৎকার করতে লাগলো। সোহানার এখনো জ্ঞান ফেরেনি। আন্টি পাগলামো করছিল। সোহানের এই অবস্থায় আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আন্টির সামনে প্রকাশও করতে পারছি না, এতে আন্টি আরও ভেঙে পড়বে। আমি ডাক্তারকে অনেক বলে সোহানের কেবিনে ঢুকলাম, ওর হাতটা ধরলাম। আমাকে বাঁচাতে শিখে নিজে চলে যাচ্ছিস, এত স্বার্থপর তো তুই ছিলি না। চোখ থেকে পড়া নোনা জলগুলো যেন আজ সাক্ষী হয়ে রইল। সোহানাকে ছাড়া রাফির লাইফটা এখনো অনেকটা অসম্ভব। 3 দিন পর সোহানাকে নিয়ে বাড়ি ফিরলাম। সোহানাকে দেখে আন্টি কাঁদে, আমি নীরবে কাঁদি। সোহান আমাদের অবস্থা দেখে কিছুটা বুঝতে পারে যে ওর সাথে কিছুটা খারাপ হয়েছে। রাফি, তুই আর আমার আম্মু কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? ওই, তোর আমাকে সন্দেহ হয়? ভালোই তো, আমি আজ তোর কাছে মিথ্যা বলি? রাফি, তা না, কেন জানি আমার মন বলছে আমার বড় কিছু হয়েছে, আমি আর বাঁচবো না বেশি দিন। সোহানার কথা শুনে আমি স্থির থাকতে পারলাম না। শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম সোহানাকে। আর কখনো এমন কথা মুখে নিলে তোর সামনে আমার জীবন শেষ করে দেব। এই পাগল, কাঁদিস কেন? তোর চোখের পানি একদম সহ্য করতে পারি না। আচ্ছা বল, আর কয়েকদিন পর তোর রেজাল্ট দিবে, তখন তুই কোথায় অ্যাডমিশন নিবি? তুই যেখানে নিস। ধুর পাগল, তুই জানিস আমার চোখে শুধু তোর স্বপ্নগুলো ভাসে। তুই ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবি, কথা দে। তোর কথা শুনি নাই, এমন হয়েছে কখনো? রাফি, আরেকটা কথা, তোর সাথে কেউ অন্যায় করলে তুই তাকে বকবি না, সরি বলে দিবি, কারণ একদিন সে তার ফুল বুঝবেই। আচ্ছা, তুই মুরব্বীদের মধ্যে এত উপদেশ দিছিস কেন? বলা তো চায় না, কখন না থাকি। সোহানা, অবশেষে আসলে সেই দিন। আজকে ইন্টারের রেজাল্ট বের হবে। আমার থেকে বেশি সোহানার চিন্তা আমার রেজাল্ট নিয়ে। ও যে আমার সাথে এক্সাম দিয়েছে এটা মনে হয় ভুলেই গিয়েছে। সকালবেলা আজান শুরু হতেই সোহানার ডাক। রাফি, এই রাফি। ওই, কি হয়েছে? এমন মধ্যরাতে ডাকছিস কেন? মধ্যরাত মানে? ফজরের আজান হয়ে গেছে, এখন সকাল হবে, নামাজ পড়বি না তুই? আজ না, অন্যদিন পড়বো। রাফি প্লিজ ওঠ না, আজ না রেজাল্ট দিবে, আল্লাহ তালার কাছে দোয়া করব তোর রেজাল্ট যেন ভালো হয়। আজ দোয়া করলে কি রেজাল্ট পাল্টে যাবে? রেজাল্ট যা আসার আসবে। ধর, ওঠ তো, আমি এত কথা শুনতে চাই না। প্লিজ, আজ অনেক ঘুম পাচ্ছে। আমি মরে গেলে আর কে ডাকবে তোকে এইভাবে? তখন মিস করবি। সোহানার কথা শুনে আমি একটু শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। তোকে কোথাও যেতে দেব না আমি।
আরে পাগল, একটু আস্তে করে ধর, আমার তো জীবন বের হয়ে যাচ্ছে। আগে বল, আমায় ছেড়ে কোথাও যাবি না। আচ্ছা যাবো না, এখন চল, নামাজ পড়বি। তারপর দুজনে নামাজ পড়ে বাগানে গেলাম। রাফি, জানিস আমার বিশ্বাস তুই ভালো রেজাল্ট করবি। আচ্ছা, আমার রেজাল্ট নিয়ে এত না ভেবে তুই নিজেরটা নিয়ে ভাব। চুপ, তোকে ডাক্তার হতে হবে আমি এটাই জানি। যদি আমি পাস না করি? কি বললি হনুমান? স্যার প্লিজ স্যার, আমার ব্যথা করছে। ছাড়বো না। আচ্ছা বল তো, তুই আমার নিয়ে এত ভাবিস কেন? কারণ তোকে আমি উদাহরণ হিসাবে দেখাতে চাই যে কেউ যেন বলে জীবনের শেষ বা অসম্ভব বলে কিছুই নেই, তার প্রমাণ রাফি। আমি আর বসে থাকতে পারলাম না, চলে উঠে আসলাম। এতটা মনের মধ্যে জায়গা করে 2 দিন পর হারিয়ে যাবে মেয়েটা, এটা ভাবলে নিজের নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে আসে। আমার জীবনটা এমন করে সাজিয়ে দেওয়ার কি দরকার ছিল ওর, যখন নিজেই চলে যাবে। এরই মধ্যে আন্টি এলেন। রাফি, কি হয়েছে? আমি চোখ থেকে পানি মুছে নিলাম। কিছু না আন্টি। আমি জানি তুমি সোহানের কথাই ভাবছো, কিন্তু বাবা কি বলবো বলো তো? ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? শেষ সম্বল তো ছিল আমার এই মেয়েটাই। আল্লাহ তাকেও নিয়ে যেতে চাচ্ছে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণায় অনুভব করি আমি। আন্টি এমনভাবে কাঁদবেন না, সোহান আমাদের মাঝে কয়দিন আছে, ওকে একদম বুঝতে দেওয়া যাবে না যে ওটা ওর শেষ সময়। এই কয়টা দিন আমরা ওর অনেক খেয়াল রাখবো। দুপুর 12টা সোহানা এসে বলল, রাফি দেখ তো ইন্টারনেটের রেজাল্ট বের হয়েছে কিনা। এখনই পাওয়া যাবে? তাড়াতাড়ি দেখ। আরে বাবা দেখবো তো, তুই পাগল হচ্ছিস কেন? আচ্ছা রাফি, তুই ডাক্তার হবার পর প্রথম কার চিকিৎসা করবি? তোর মাথায় কি সারাদিন শুধু আমাকে নিয়ে চিন্তা থাকে? বিয়ের পর তো জামাই তোকে 3 বেলা নিয়ম করে পিটানি দেবে। গাধারা, এবার দয়া করে রেজাল্টগুলো দেখুন আর আমায় উদ্ধার করুন। আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? তোর কাছে সবকিছুর কৈফিয়ত দিতে পারবো না। আমি অনেকটা ভয় নিয়ে রেজাল্ট দেখলাম, তবে আমারটা না, সোহানারটা। ওর রেজাল্ট ভালোই হয়েছে, 4.80। এখন ভয় করছে আমারটা দেখার সময়। আল্লাহ জানে কি হয়। এই রেজাল্টের সাথে কত কিছু জড়িত, বিশেষ করে সোহানা, ওর সম্মান আর খুশি দুটোই মিশে আছে এর সাথে। হ্যাঁ, আমার রেজাল্ট সোহানার কথা মতোই হলো। আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার রেজাল্ট দেখে সোহানা আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। আজকের মতো খুশি আমি এর আগে কোনো দিন হইনি। চল, আমাদের একটা জায়গায় যেতে হবে। এখন আবার কোথায় যাবি? আমি মানত করেছিলাম তুই যদি গোল্ডেন A+ পেয়ে যাস তাহলে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটার এত উদারতা দেখে একটা মানুষ কি করে এত উদার মানুষ হতে পারে, সেটা এই পরিবারে না আসলে বুঝতে পারতাম না। তারপর সন্ধ্যায় আমি আর সোহানা বের হলাম। ও এতিম বাচ্চাদের খাবার দিচ্ছে, আমি আর পাশে দাঁড়িয়ে আছি। রাফি জানিস, এই বাচ্চাদের মুখে হাসিটা দেখলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। তারপর থেকে শুরু হয় সোহানার আমার উপর শাসন। পড়া ছাড়া অন্য কিছুই করার সুযোগ নেই। আমি সোহানার হাত ধরলাম। সোহানা, তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। মনে হয় আমি তোর প্রেমে পড়ে যাব, যেই হারে দিন দিন সুন্দর হচ্ছিস। তাই না? তা আমার এত গুণগান গাওয়ার মতলবটা কি জানতে পারি? আরে এত পরে কি করবো, চল ঘুরে আসি। আমি জানতাম আপনি এমন আবদার করবেন, কিন্তু স্যার আপনার ছুটি তখনই হবে। তারপর থেকে আমার শুরু হলো ঢাকা মেডিকেল কলেজে ভর্তির টার্গেট। দিন দিন সোহানার উপর আমার মায়া বেরিয়ে যাচ্ছে। আমার পাশে থেকে বিনা স্বার্থে বন্ধুত্বের মতো হাত বাড়িয়ে মেয়েটা কতদূর পৌঁছে দিয়েছে আমায়। এই বন্ধুটা চলে যাবে ভাবতে পারি না। ও প্রতিটা দিন এমনভাবে আমার কেয়ার নেয়, আমি ওর মাঝে হারিয়ে যাই। হ্যাঁ, আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাই, যার পুরো কৃতিত্বই সোহানার, যে কিনা আমায় এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই আজ বাসায় যেতে ওর পছন্দের আইসক্রিম আর সাথে মিষ্টি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সোহানা কান্না করছে। কি রে, কান্না করছিস কেন? তোকে কতগুলো ফোন দিয়েছি, ফোনগুলো রিসিভ করিস নাই কেন? তাই বলে তুই কান্না করবি? আমার চিন্তা হয় না বুঝি? ও, আমার চিন্তায় তোর আবার কি আসে যায়? যা, আর কখনো তোর কাছে আসবো না। জানিস আজ কত চিন্তা হচ্ছিল, সারাটা দিন না খেয়ে আছি, আর তুই একটা বারো আমার ফোন ধরলি না। কি বললি তুই? এখনো খাবার খাসনি? সোহানা ঠোঁট বাঁকা করে বলল। না। আমি সাথে সাথে ওকে ধমক দিয়ে উঠলাম।
থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতে মন চায়। তুই আমায় আবার বকা দিচ্ছিস? যা, খাবোই না। তারপর আমি সোহানাকে খাইয়ে দিতে লাগলাম। আমাদের সম্পর্কটা যে কেউ দেখলে বলবে স্বামী স্ত্রী সম্পর্ক। শুধু দুরুমে ঘুমাই দুজনে, বাকি সবকিছু একসাথে। বলা যায় এক সুরে বাঁধা দুটি প্রাণ। খাওয়ার মাঝে সোহানা বলল, রাফি, তোর ভর্তির কি হলো? আমি মুখটা কালো করে ফেললাম। তুই চান্স পাস নাই বুঝি? আরে বোকা, সবে কি ডাক্তার হবে এমন কোনো কথা আছে নাকি? মন খারাপ করিস না। ওই এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, আমি কি বলেছি তোকে যে আমি সুযোগ পাইনি? আমি তোর এতদিনের ধারণ করা স্বপ্ন, আশা আর বিশ্বাস ভাঙতে পারি? সোহানা কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে। জানিস, আল্লাহ তোর মাঝে আমার স্বপ্নগুলো পূরণ করে দেয়। আজ আমি অনেক খুশি রে। এই ধর, তোর জন্য আজ তোর ফেভারিট আইসক্রিম এনেছি। থ্যাঙ্কস। তোর বউ এতগুলো লাকি হবে কেন যে নুসরাত গেল? আমি রাগ দেখে উঠে গেলাম। সোহানা আমায় পেছন থেকে চোখ ধরে ফেলল। মহারাজ বুঝি আমার সাথে কথা বলবে না? তুই এমন কেন? তোর ছোঁয়াতে সব রাগ চলে যায়। এইভাবে চলছে দিন। আমি আর সোহানা আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছি। ঠিক 6 মাস পর কলেজ থেকে বন্ধুদের সাথে বের হয়েছি ঘুরতে। তখনই সামনে পড়ে যায় নুসরাত। প্রায় 5 বছর পর প্রিয় মুখটার দেখা মিলল। কিছুক্ষণ তাকিয়ে থাকতে দেখে বন্ধুরা বলল, কিরে দাঁড়িয়ে পড়লি কেন, চল। আমি বললাম, তোরা যা, আমি আসছি। ওরা চলে যাওয়ার পর নুসরাত আমার সামনে আসলো। চেহারা সৌন্দর্য আগের মতো নেই কিছুই। মুখটা একদম শুকিয়ে গেছে। আমার সামনে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো রাফি? কেন ভেবেছেন কবে আবার জেল থেকে ছাড়া পেলাম, নাকি আবার কোনো দর্শক বা অন্য কিছুর অভিযোগ তুলবেন নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে নুসরাত আমার দিকে তাকালো। সে দিনে করা পাপে আমার কপালে জোটে একটা ধর্ষক, সে কিনা রাতের ক্ষুধা আমার শরীর মিটাতো, আর দিনে অন্য কারো সাথে। ডাক্তার বোর আর কত কি বলেছিলেন, আমি তো পাগল। হ্যাঁ, তখন যদি বুঝতাম পাগলটা আমার জন্য পাগল ছিল। কি পেলাম? বাবার কথায় তোমায় অবহেলার পুলিশ কেস করে। বিয়ে প্রায় 6 মাস ভালোই কাটছিল। তারপর আর আমার সুন্দর তার কাছে ভালো লাগে না। সে বাসাও মেয়ে নিয়ে আসতো, আমার সামনে ওদের সাথে নোংরামি করত, আর ওদের বলতো আমি কাজের মেয়ে। প্রায় ওর সাথে ঝগড়া করতাম। ও আমার গলা চেপে ধরে বলতো, আমি কি তোকে পূজা করার জন্য বিয়ে করেছি? তখন তোর ভালো লেগেছিল, করেছি। এখন লাগে না, তাই তোকে ছুঁইও না। আমার তখন খুব করে মনে পড়তো তোমার সাথে কাটানো সময়গুলো, যেখানে আমায় এতদিন পেয়েও রূপের দিকে নয়, মনের দিকে তাকাতে। তারপর রাতে দিনে কাটতাম। বাবাকে বললে বাবা বলে, ছেলে মানুষ এমন করেই। অন্য মেয়েদের যখন বাসায় এনে নোংরামি করতো আর বলতো আমি কাজের মেয়ে, তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতো। তারপর আমি কয়েকবার আত্মহত্যা করতেও গিয়েছিলাম, কিন্তু সব সময় মনে হতো ওর মতো একটা জানানোর জন্য কেন আমার জীবনটা নষ্ট করব। তারপর ওর বাড়ি থেকে চলে আসি। লজ্জায় বাবার বাড়িও যায়নি। আজ স্থান আমার পতিতালয়। আমি একটা হাসি দিয়ে বললাম, এই নাও 1000 টাকা। আমি কোনো রাতেই আসবো না। আর হ্যাঁ, তোমার মতো মেয়ের জীবনে এর থেকে ভালো কিছু হতেই পারে না। রাফি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। ক্ষমা? এই বলে চলে আসলাম ওর সামন থেকে। মনটা আজ কেন জানি অন্যরকম লাগছে। বাসায় ফিরে সোহানাকে বললাম আজকের পুরো ঘটনা। কিছুদিন পর সোহানার বুকে ব্যথা শুরু হয় প্রচণ্ডভাবে। তারপর তাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পর সোহানাকে নিয়ে ডাক্তার আইসিইউতে নিয়ে গেলেন। আন্টি আমি জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমি বললাম, আন্টি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। একসময় পিছন থেকে কেউ ডাকলো, রাফি। পিছনে তাকিয়ে দেখি হুইল চেয়ারে বসে আছে আমার মা, আর সাথে আছে মেঘলা। ভিতরটা মোচড় দিয়ে উঠল আমার এই অবস্থা দেখে। আগের থেকে কত রোগ হয়ে গেছে উনি, আর সাথে দেখা যাচ্ছে হুইল চেয়ারে হাঁটতেও তো পারে না মনে হয়। এমন সময় মেঘলা আম্মুকে আমার সামনে নিয়ে আসলো। আমি অন্যদিকে মুখ ঘুরে নিলাম। আম্মু বলল, রাফি, অনেকদিন দেখি না তোকে, একবার তাকাবি আমার দিকে? আমি তাকালাম না। কেন জানি নিজের উপর খুব রাগ হচ্ছে। যারা কিনা আমায় এত অবহেলা করেছিল, প্রতিটা মুহূর্তে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল, আমি কেন তাদের জন্য
চোখের জল ফেলছি। আম্মু আবার ডাক দিল। রাফি, অনেক অভিমান আর রাগ বুঝি জমিয়েছিস। আমাদের বুঝি আর কোনোদিন তোর মুখ দেখাবি না? খুব যে ইচ্ছে করছে তোর মুখটা দেখতে খোকা। আম্মুর কথায় আমি নিজেকে সামলাতে পারিনি। আমি রাগে বললাম, কেন এসেছেন এখানে? আপনাদের রাফি তো সেদিনই মারা গিয়েছে, যেদিন আধার রাতে বাড়ি থেকে পালিয়ে আসছিল আর আপনাদের মুক্ত করে চলে আসছিল। আমার কথা শুনে আম্মু বলল, মেঘলা চল আমরা চলে যাই, রাফি মনে হয় আমাদের সহ্য করতে পারছে না। এমন সময় আন্টি এসে বলল, রাফি, সোহানার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি ডাক্তার নিয়ে এসেছি। আন্টি বলল, ওনারা কে রাফি? আমি চিনি না ওনাদের। এই বলে হাঁটতে লাগলাম। এমন সময় মেঘলা বলল, হুইল চেয়ারে বসা মহিলাটি রাফির মা। তখন আন্টি বলল, রাফি, তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আমি ডাক্তারকে ডাকতে যাই। আন্টি আমার কথা বলার প্রয়োজন নেই, সোহানার জীবনটা দরকার। এই বলে আমি চলে যাই। ডাক্তার নিয়ে এসে দেখি আন্টির সাথে আম্মু আর মেঘলা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আন্টি ওনারা এখানে কেন? রাফি, আগে ডাক্তার সোহানাকে দেখুক, বাকিটা পরে বলবো। তারপর আন্টি মেঘলা আর আম্মুকে বলল চলে যেতে, আগামীকাল আসতে। ডাক্তার সোহানাকে দেখে বলল, কোনো কিছুই কন্ট্রোলের মধ্যে আসতেছে না। আল্লাহ ভালো জানে আমাদের কিছু করার ক্ষমতা নেই এখন। আন্টি কান্না করতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আন্টিকে সামলাবো নাকি সোহানার সাথে থাকবো? আল্লাহ কি সত্যি সোহানাকে আমাদের থেকে কেড়ে নেবে? না, এ কিছুতেই হতে পারে না। সোহানার সাথে জড়িয়ে আছে আমার আর আন্টির প্রাণ। আন্টিকে রাতে অনেক বললাম, আন্টি আপনার শরীর ভালো নেই, বাড়িতে চলে যান, আমি তো আছি। আন্টি কেঁদে কেঁদে বলে, রাফি, যা দেখেছ এটা একটা লাস্ট। আর আমার কলিজাটা তো এখন আইসিইউতে পড়ে আছে। আমি কি বলবো এই কথার উত্তরে আমার জানা নেই। একটু পর ডাক্তারকে অনেক অনুরোধ করে আমি সোহানার কেবিনে ঢুকলাম। মুখটা শুকিয়ে গেছে, দুষ্টুমি ভাবটাও আর নেই, মনে হচ্ছে অনেক দিন খায় না। আমি ওর হাতটা ধরে বললাম, কি রে পাগলি, তুই আমি ছেড়ে চলে কোথায় যাচ্ছিস? আমি যে তোকে ছাড়া অন্ধ, তুই না বলতি আমার স্বপ্নগুলো তুই তোর চোখে লালন করেছিস, আর চোখ বন্ধ করে আছিস কেন? হেই, কথা বল আমার সাথে। একদিন কথা না বলে তো থাকতে পারতি না তুই, আজ কথা বলছিস না কেন? প্লিজ একবার কথা বল সোহানা। আমায় এতটা ইগনোর করলো, সোহানা আর কথা বললই না। পরের দিন বসেছি হসপিটালে পাগলের মতো। এমন সময় আম্মু আর মেঘলা এসে সামনে দাঁড়ালো। আম্মু বলল, তোর আব্বুর মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছে। অনেক খুঁজেছিল, তুই চলে আসার পর পাইনি তোকে। তারপর মেঘলা যখন বলেছিল 1 বছর আগে তোকে দেখেছিল এই হসপিটালে, কতদিন এসেছিল এখানে, এখানকার আশেপাশেও খোঁজ নিয়েছিল, পাইনি তোকে। তাই আর মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। আমাদের বলেছিল যদি কোনোদিন দেখা হয় চিঠিটা যেন তোকে দিয়ে দিই। আম্মুর কথা শুনে বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। উনি যতই হোক আমার বাবা ছিলেন, ওনার অপরাধ ছিল তাতে কি? জন্মদাতাকে আমি কখনোই ভুলিনি, আর উনি তো দোষ করেননি, আমার জন্যই তো এত কিছু হয়েছে। একদিকে সোহানা, অন্যদিকে বাবার মৃত্যুর খবর, মায়ের প্যারালাইজড, কত কিছু হয়ে গেল এই দিনগুলোতে, হারিয়ে গেল কত কিছু। বিকেলে বাবার চিঠিটা হাতে নিলাম। রাফি, আমি জানি আমি তোর কাছে ঘৃণিত বাবা। এটা আমিও জানি যে আমি কোনো আদর্শ বাবা না, কেননা আদর্শ বাবারা কখনো সন্তানদেরকে ঘৃণা করে না। কিন্তু জানিস, চারপাশের মানুষগুলো দিন দিন তোর নামে এত অভিযোগ করত, তখন আমি রেগে ভাবতাম এমন সন্তান থাকার থেকে না থাকাই ভালো। মনে আছে রাফি, যখন তুই কেজি স্কুলে পড়তি, একদিন বৃষ্টির সময় কাঁদে নিয়ে যখন বাড়িতে ফিরছিলাম, সেদিন তুই বলেছিলি যে বাবা আমিও তোমাকে একদিন কাঁধে করে বাড়িতে নিয়ে যাব। সেদিন খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। তুই জানিস, তুই চলে যাওয়ার পর থেকে তোর মা আমার সঙ্গে একদিনও কথা বলেনি। তোর ছবি বুকে নিয়ে তোর রুমে ঘুমাতো। তোর গাত্তিটা বুঝতে বুঝতে বেশি সময় লেগে গেছিল। তোকে শেষবারের মতো দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যতে সব থাকে না, সব শেষ। তুই পারলে তোর মা ও মেঘলার একটু দায়িত্ব নিস। ইতি, তোর অযোগ্য বাবা। বাবার চিঠিটা পড়ে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম।
তারপর আম্মুকে সোহানার ব্যাপারে আর আন্টির ব্যাপারে সব কিছু বললাম। সোহানার এখনও জ্ঞান ফেরেনি। আজ 2 দিন হয়ে গেছে। মেয়েটার মুখটা কেমন জানি কালো হয়ে গেছে। রাতে আন্টি বলল, রাফি, তোমার জন্য সুহানা আমার কাছে একটা চিঠি দিয়ে গিয়েছিল, এই নাও। আমি চিঠিটা খুললাম। সোহানা কি লিখেছিল দেখার জন্য। এই গাধা, কাঁদছিস কেন? এটা তো আগেই জানতি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নাই। আর তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না, জানিস না? তুই কিন্তু কোনো কিছুতেই একদম ফাঁকিবাজি করবি না। আমি যদি পারতাম না, আত্মা হয়ে ফিরে আসতাম। জানিস, আমিও স্বপ্ন দেখতাম তোকে নিয়ে। তুই সমাজে একদিন অনেক বড় হবি। মানুষগুলো বলবে ছেলে হলে রাফির মতো হও। আরও কত স্বপ্ন বলেছিলাম, কিন্তু দেখ না, বিধাতার যে এক কঠিন সত্য, কিছু কাজ অসম্পূর্ণই মানায়। আমার স্বপ্নগুলো প্লিজ অপূর্ণ রাখিস না। আর শোন, তুই যদি কাঁদিস না, আমি আর কোনো দিন তোর সাথে গল্প করব না। আমার আম্মুর আমি ছাড়া কেউই ছিল না। প্লিজ তুই মায়ের মতো আগলে রাখিস। আর শেষ কথা, তুই তোর পরিবারের সাথে আবার সম্পর্কটা আগের মতো করে নিস। একদম কাঁদবি না গাধা। আমায় দেখ, আমি কতটা হাসছি। আর হ্যাঁ, একটা লাল টুকটুকে বউ আনিস যে তোর অনেকটা খেয়াল রাখবে। আমার সময় শেষ, আমি চলে যাই। আমি কান্না করতে লাগলাম। সোহানাকে ছাড়া কি করে থাকবো আল্লাহ? কেন আমার থেকে সব কেড়ে নিচ্ছ? ডাক্তার রাফি, আমি যতদূর জানি আপনি নতুন, কিন্তু আজ আপনি এমনভাবে কাজ করলেন, বোঝা যায় আপনি আজই জয়েন করেছেন। আমরা তো প্রায় এই পেশেন্টকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলাম। ডাক্তার, আমি কাজটা ভালোবাসা নিয়েই করার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, কোনো মানুষের 1% সম্ভাবনা থাকলেও আমি তাকে 100% চেষ্টা করব ভালো করার জন্য। হ্যাঁ, আমি ডাক্তার হয়েছি, আর আমার প্রথম অপারেশনই সাকসেস হয়েছে। এই সবটাই সোহানার অবদান। ডাক্তার রাফি, আজ আমার বার্থডে, যদি আসতেন খুব খুশি হতাম। সরি, আজ পারবো না। কেন রাফি? আজ আমার সোহানার সাথে দেখা করব। ও জিএফ নাকি? না প্লিজ, এত কথা জিজ্ঞেস করবেন না। আমি এখন সোহানার কবরের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সেদিন সোহানাকে আর বাঁচাতে পারিনি আমি। সোহানার সব স্বপ্নগুলো একে একে পূরণ করতে ব্যস্ত আমি। সোহানার কবরের সামনে দাঁড়িয়ে আমি কেঁদে উঠি। কতটা দিন আজ আমার সাথে কথা বলছিস না। জানিস, আমি এখানে এসে তোর সাথে কথা বললে মানুষ আমায় পাগল বলে। তুই ছাড়া কেউ তোর মতো করে বোঝে না আমায়। এই বলে আমি কাঁদতে লাগলাম। এখন মেঘলা, আমার আম্মু, আমি, সোহানার আম্মু একই বাড়িতে থাকি। আজ সমাজে প্রতিষ্ঠিত আমি। আজ আমি আর সে নেশাখোর নেই। আমি এখন একটি রোলস। মেঘলা বলল, রাফি, তুই বিয়ে করে নে। আর কতদিন এইভাবে? কিছু কাজ, কিছু কথা, কিছু গল্প অসমাপ্তই ভালো। গল্পটা এখানেই শেষ করছি। একটা অসমাপ্ত জীবনের কাহিনী এটা। জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে গল্পটা জুড়ে আমার নিজের একটা আবেগ আর ভালোবাসা যুক্ত ছিল। হয়তো অনেকের কাছে সোহানার সাথে রাফির বিয়ে হলে হ্যাপি এন্ডিং হতো, কিন্তু গল্পের হ্যাপি এন্ডিং হতো ঠিকই, কিন্তু গল্প সার্থক হতো না। গল্পটা লেখা একটা ঘুরে দাঁড়ানোর জীবন কাহিনী নিয়ে। এই গল্পে যদি কেউ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় নাকি তার রুমে উকিয়ে দিয়েছিলাম। সে অপরাধে 3 দিন ধরে ঘরে বন্দি আমি। আটকে রাখা হয়েছে আমাকে। 3 দিনে কোনো খাবার দেয়নি। মেঘলা আমাদের বাসায় থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যে আছে। বাইরে চলারে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মেঘলা আব্বুর কাছে বিচার দিল, আর আব্বু তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউই শুনল না। উল্টো আব্বু স্টিলের লাঠি দিয়ে মারল আমাকে। আম্মুও কিছু বলল না, তবে ওনার চোখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। তাদের অন্ধকার ঘরটাতে হাত বেঁধে দরজায় তালা লাগিয়ে রেখেছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটাও ভেঙে পড়েছে। মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। মেঘলার কথা মনে পড়তে লজ্জা লাগছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যা বলল আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি প্রায়। ড্রাগস নেই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু মই বা কেমন? তারা এরকম ছিলেন না, কিন্তু তারা বাধ্য হয়েছেন এমন হতে।
2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণটা ছিল নুসরাত। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে বলতে আমার ড্রাগস নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার। কোন একটা ভুল পেলে সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারে শাস্তিটা একটু বেশি হয়ে গেল। আব্বু যখন আমাকে মারছিল তখন তার দিকে তাকাচ্ছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্তকানা বের করে নিয়েছে। বারবার বলেও কোনো কাজ হয়নি। আমি মাদকাসক্ত তো করতেও পারি। আর মেঘলা ভুল বলবে না, এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যে সময়টা আমার পরিবারের সাপোর্ট দরকার সেই সময়টা তারা আমাকে বন্ধরুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে। সত্যি তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত। উপরে ফুটোফাটা আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ 4র্থ দিন, কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুর কেউ 2 দিন না দেখলে তারও খোঁজ নেয়। আর আমি তো আস্তে একটা মানুষ, যদিও তারা এখন আর আমাকে মানুষ ভাবে না। তাই হয়তো এইভাবে কয়টা দিন কেটেছে জানি না। কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন থেকে আমি নিজের রুমেই শুয়ে আছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে। নিজের শরীরটা আগলাতেই পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত। কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো। কি রে, বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। মেঘলার কথাটা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এ বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে। কোনো পশু যদি অসুস্থ হয় তাকে তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে হয়তো তারা মৃত্যুই কামনা করছিল আমার। আমি মেঘলাকে কোনো মতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে রে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা। মেঘলার কথা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। আমি আজ এতই অবহেলিত, সবই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল নিয়ে এলো। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো। তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল। মনে হয় নষ্ট খাবারগুলো আমাকে দেয়া হয়েছিল। এভাবে চলছে আমার দিন। একদিন রাতে খাবার খেতে বসেছি, এমন সময় আব্বু এলো রুমে। রাফি, প্লিজ তুই আমাদের মুক্ত কর। তোর জন্য এলাকায় যে সম্মান ছিল সে তো অনেক আগেই চলে গেছে। এখন অন্তত এই ঘরের শান্তিটুকু কেড়ে নিস না। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাগুলো চিন্তা করতে লাগলাম। আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দেব। যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবে সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না। কিন্তু যাবই বা আর কোথায়? যেখানেই যাই, তবে আমি আমার জীবনে এই 2 বছরের গল্পটা পাল্টাতে চাই। রাতে আব্বু আমার জন্য একটা চিরকুট লিখলাম। বাবা আর আম্মু, আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের অবাধ্য সন্তান নামের কোলাঙ্গাকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে, তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না, এই প্রমিস করছি। জন্মের পর থেকে কতই না জ্বালিয়েছি তোমাদের। তবে আম্মু, তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দেব যদি বেঁচে থাকি। মেঘলার জন্য একটা চিরকুট লিখে আসলাম। আসলে তুই না থাকলে আমি জানতে পারতাম না আমি কতটা নিচু স্থানে বসবাস করতাম এই বাড়িতে। আর হ্যাঁ, আজ থেকে নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে। ভালো থাকিস, আর আব্বু আমাকে একটু দেখে রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায় এখন? যাওয়ার মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও তো নেই। সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম। সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধা লাগছিল। হাতে একটা ঘড়ি ছিল, নুসরাতের দেয়া। ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নিই, কিন্তু নুসরাতের এই স্মৃতিটা কিছুতে হারাতে চাচ্ছিলাম না। তাই আর কি, না খেয়ে বসে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশই, আর এদিকে ক্ষুধা বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে। তাই আরেকটু হেঁটে মসজিদের অজুখানা থেকে পানি খেয়ে নিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার, আশ্রয় হবে কি রাতের। 1টার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায়। আমি ভাবলাম রাতটা এখানেই কাটিয়ে দিই। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। এই ছেলে, এখানে ঘুমিয়ে আছো যে? তুমি কে? আর এখানেই বা ঘুমিয়েছিলে কেন? আন্টি,
আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। রাত অনেক হয়ে গিয়েছিল আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানেই ঘুমিয়ে গেছিলাম। সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম। তখনই পিছন থেকে ডাক আসলো আবার। এই ছেলে শোনো, জি আন্টি বলুন। তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যাচ্ছে। রাতে খেয়েছো কিছু? না আন্টি, এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নেব। পানি খেয়ে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে খেয়ে নিবে। আন্টি, রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনেনি, এতে আমি কৃতজ্ঞ। এই বেশি কথা না বলে চলো খেয়ে নিবে। পেটের ক্ষুধার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতে হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। ভেতরটা বেশ সুন্দর। একটু পর আমায় খেতে দিল আন্টি। ক্ষুধা অনেক থাকায় প্লেটের সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম। বসো, আমি আরও নিয়ে আসছি। খাবার খাওয়ার পর আন্টি বললেন, বাবা তুমি এখন কোথায় যাবে? আন্টি জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবা? কেমন কাজ আন্টি? এই ধরো আমাদের বাসার অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবা? হ্যাঁ পারবো আন্টি, শুধু আমায় একটু খেতে আর একটু থাকতে দিলেই হবে। পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দেব। ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করেই করব। মনে করার কি আছে? আজ এখানে ঠাঁই না হলে আমার যে আর না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে। ও নানু বাড়ি গেছে, আগামীকাল আসবে। আর আঙ্কেল? তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? জি আন্টি, রাফি। লেখাপড়া করেছো কি? আন্টি গত 2 বছর আগে ইন্টারে পাশ করতে পারিনি, আর তারপর আর লেখাপড়া করা হয়নি। তোমার পরিবার নাই? ওরা কিছু বলে নাই? প্লিজ আন্টি, পরিবারের কথা বলবেন না। আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই। ওকে, তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা। আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো। এখন বিশ্রাম নাও, ওটা তোমার রুম। রুমে এসে ভাবতে লাগলাম, নিজের পরিবার রাস্তায় ছুড়ে মারলো, আর অচেনা কেউ বলা যায় আমার জীবন ফিরিয়ে দিল। বড় আজব এই দুনিয়া। পরের দিন বাগানটা ঘুরে দেখলাম, একটা গোলাপ খুবই ভালো লাগলো, তাই গোলাপটা ছিঁড়ে নিলাম। যেছিলাম ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ের গলার শব্দ শুনতে পেলাম। এই ছেলে, এখান থেকে ফুল ছেঁড়ার সাহস হয় কি করে তোমার? আমার ফুল আমি ছিঁড়েছি, আপনার কি? আপনার ফুল মানে? দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। পাগল নাকি? হুট করে এসে বলে আমার ফুল? কি এত বড় সাহস আমায় পাগল বলা? ও সরি, পাগল নয়, পাগলি। আর হ্যাঁ ম্যাম, এটা ডাক্তারের চেম্বার না। বদপুলা পিটাইয়া মাথা ফাটামো বেশি কথা বললে। আপনাকে দেখে তো আপেলের মতো দেখা যায়, কিন্তু ম্যাম আপনার বিহেভ এমন লেবুর মতো কেন? কি বললি? আম্মু, আম্মু! এই তোর আবার কি হয়েছে, এখন আসলি? দেখো আম্মু, ও আমার লাল গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়েছে, আবার আমায় বলে আমার বিহেভ নাকি লেবুর মতো। তাই বলে কি কাটতে হয়? এবার বুঝতে পারলাম এটা আন্টির মেয়ে সোহানা। সরি আন্টি, আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে। আর ফুলটা অনেক সুন্দর ছিল, তাই ছিঁড়ে ফেলেছিলাম। সরি ম্যাম, আর এমনটা ভুল হবে না। রাফি, ব্যাপার না। তাছাড়া সোহানার এটা প্রিয় গাছ, তাই এমন রিয়েক্ট করছে। ও একটু বেশি জেদি। বুঝতে পারছি আন্টি। আম্মু, এই ছেলেটা কে? এটা রাফি, পরিচয় বলতে শুধু ওর নাম, এর বাইরে আর কিছুই নেই। ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আর আমাদের পাশে থাকবে। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা। আমি ওকে ভুলতেই পারি না। ওর দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি, মানুষ কত বেমান, কত স্বপ্ন, কত আশা দেখিয়ে শেষে বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না। ওর কি আমার কথা কখনো মনে পড়ে? হয়তো পড়ে না, কারণ পড়লে হয়তো আমায় কোনোভাবেই খোঁজ করতে অবশ্যই। নিজেকে খুব একা একা লাগে আজকাল। ইচ্ছে হয় এই জীবনের সমাপ্তি ঘটিয়ে দিই, বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়ে। এই সমাজে শরীর খুনের বিচার হয়, কিন্তু মানুষ বেঁচে থাকার যে মন, সেটা হত্যার বিচার হয় না।
তাই তো নুসরাতের মতো হত্যাকারী এই সমাজে হেসে খেলে বেড়াচ্ছে। কিন্তু আমি যে এর লড়াই জিততে চাই, আর যারা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাদেরও দেখাতে চাই। এসব ভাবতে ভাবতে আচমকা চোখ বেয়ে পানি পড়ে গেল। এমন সময় পিছন থেকে মেলি কণ্ঠে বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? পিছনে তাকে দেখি এটা সোহানা। আমি চোখের জল মুছে নিলাম। ম্যাম, কাঁদছি না, বিকেলের আকাশ দেখছি। এই শুনেন, আমি আপনার ছোট হই, আমাকে ম্যাম নয় সোহানা ডাকবেন। আর আপনি মিথ্যে বলবেন না আমার সাথে। জি, আমি নিচে যাই, আপনি থাকুন। কেন, আমি আসাতে খারাপ লাগছে নাকি? না, তেমন কিছু না। তাহলে দাঁড়িয়ে থাকুন, সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেব। আর সকালের জন্য আমি সরি। ম্যাম, সরি কি আছে, আপনার জায়গা থেকে আপনি রাইট। আবার ম্যাম, সাথে আপনি? সরি। বাদ দিন, আপনি এত চুপচাপ থাকেন কেন? ভালো লাগে না তাই। আপনার সম্পর্কে আম্মুর কাছ থেকে কিছু শুনেছি, তবে পুরানো সব ভুলে আগামী দিন থেকে আমার সাথে কলেজে যাবেন। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর পড়ার ইচ্ছে নেই। এই ছেলে, এত কথা বলবে না, আমার কথার উপরে কথা বললে খুন করে ফেলবো। আমি চোখে পানি আর মুখে হাসি নিয়ে ছাদ থেকে চলে আসলাম। রাতের বেলা চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি নুসরাতের সাথে কাটানো স্মৃতিগুলো ফিরে আসছে। উফ, আর নিতে পারছি না। চুলগুলো টেনে ছিঁড়তে ফেলতে ইচ্ছে করছে। এখন মাথা ঠান্ডা করার একটা উপায় সিগারেট, যা গত 2 বছর ধরে করে আসছি। ঘুম আসছে না, তাই রুম থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। নুসরাতকে যতই ভুলে যেতে চাই ততই মনে পড়ে যায়। আর আমার সাথে ঘটে যাওয়া অমানসিক মেঘলা আর বাবা মায়ের ব্যবহারগুলো তিলে তিলে পুড়ে খাচ্ছে আমায়। বড় হৃদয় বিচারক এই স্মৃতিগুলো। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম নুসরাতের তো সেই ঘড়িটা। ছুঁড়ে মারতে চেয়েও পারলাম না। মুখ ফসকে বেরিয়ে এলো, নুসরাত বেঈমান, তোর জন্য সত্যি হারিয়ে গেল আমার ঠিকানা। এই বলে কাঁদতে রাখলাম। এমন সময় পিছন থেকে কেউ বলল, আপনি এত রাতে কাঁদছেন কেন? কই, কাঁদছি না তো। আমি অনেকক্ষণ আপনার পেছনে দাঁড়িয়ে আছি, আমি সব দেখেছি। আপনার মধ্যে অনেক রহস্য আমি জানতে চাই। প্লিজ আমায় বন্ধু ভেবে সব খুলে বলুন। প্লিজ ম্যাম, আমার এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য করবেন না। আমি আমার অতীত বলতে পারবো না। ওকে, ঠিক আছে, কিন্তু নুসরাতকে? নুসরাতের কথা আপনি শুনলেন কখন? যখন আপনি বিড়বিড় করে বলেছিলেন তখন শুনেছি এই নামটা। আমি জানি না, প্লিজ। জানি শুধু দুমুঠো খেয়ে বাঁচার জন্য আপনাদের বাড়িতে পড়ে আছি। পরের দিন খাবার খাওয়ার সময় সোহানা বলল, আম্মু, রাফি আগামীকাল থেকে আমার সাথে কলেজে যাবে। সেটা রাফি ভালো জানে। না মানে আন্টি, আমি বলছিলাম কি। তোমার কিছু বলতে হবে না, চুপ থাকো। পরের দিন সকালে ঘুম ভাঙলো সোহানের ডাকে। এই যে মিস্টার রাফি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। আর একটু ঘুমিয়ে নেই না? তোমার বউ পেয়েছো নাকি? একটু পর এসে ডেকে যাব। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। সকালের নাস্তার পর সোহানা জিজ্ঞেস করলো, তুমি কি রেডি? না মানে আজ না গেলে হয় না। ওই ছেলে, বেশি কথা বললে গলা চেপে মারবো। জি, আমি রেডি। ওই, আমি কি তোর আন্টি লাগি? জি জি শুরু করছিস কেন? না মানে এমনি। আজ থেকে ঠিকঠাক ভাবে কথা বলবে, নয়তো এক ঘুষিতে নাক ফাটিয়ে ফেলবো। মনে মনে বললাম, এই মায়া কোনো দিক দিয়ে রিনা খানের সে কম যায় না। আই, তুমি বিড়বিড় করে কি বলছো? কই কিছু না, চলুন। তুমি এই পোশাকে যাবে? তোমার এর থেকে বেটার পোশাক নাই? না মানে ম্যাম, আমার আর পোশাক নেই। হাতের ঘড়িটা তো বেশ সুন্দর তোমার। জানি না সুন্দর কিনা, তবে এটা যতদিন থাকবে আমার হাতে তা স্মৃতি হয়ে থাকবে। তার মানে কার? কারণ না ম্যাম, চলুন। আবার ম্যাম? ঠিক আছে, বিকেলে শপিং এ যাব। তারপর দুজনে রিক্সায় উঠে বসলাম। নুসরাতের পর এই প্রথম আমি অন্য কোনো মেয়ের সাথে রিক্সাতে বসলাম বা এত কাছে আসলাম। তাই আমি একটু চেপে বসতে চেষ্টা করলাম, যাতে দুজনের মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। আমার অবস্থা দেখে সোহানা বলল, এই যে মিস্টার, আমার সাথে বসতে বুঝে খুব খারাপ লাগছে? আসলে তা না। তা না হলে এদিকে আসো। আমার জড়সড় হয়ে বসে থাকতে দেখে সোহানা নিজে আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে গেল। আমি মনে মনে সোহানাকে কিছু বকা দিলাম। এই মাইয়াটি এত জেদি। আমি কেন যে নুসরাত চলে যাওয়ার পর কোনো মেয়েদেরই ট্রলারেট করতে পারি না। দেখলে রাগ হয়, কিন্তু যাদের জন্য আশ্রয় খুঁজে পেয়েছি তাদের তো আর এড়িয়ে চলা যায় না। তাই চুপচাপ সোহানার সাথে বসে রইলাম।
সোহানা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সব মিটমাট করে নিল। আমাকে আর সোহানাকে একসাথে দেখে সোহানার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো, এটা কে সোহানা? আমার কাজিন রাফি আমাদের সাথে এখন থেকে পড়বে, যদি উনি আমাদের সিনিয়র। রাফি, এই চারজন আমার ফ্রেন্ড, মোহনা, রিমি, সাথী আর এই হলো নিলয়। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা ভালো। তাহলে আমাদের সাথে আরেকজন ফ্রেন্ড বাড়লো। রাফি, তোমার চুলগুলো না অনেক সুন্দর। লুচো মাইয়া, তোমার কাছে এক ছেলের হাসি, আরেক ছেলের চুল, আরেক ছেলের স্টাইল ভালো লাগে। ওই, তুই আমার ফ্রেন্ড হয়ে এরকম কথা বলতে পারলি? আসছে ন্যাকা। এই শোন, রাফিকে বড় ভাইয়ের চোখে দেখবি। কেন, তোর কি কিছু আছে নাকি রাফির সাথে? হ্যাঁ আছে। এবার তুই রাফিরে ভাইয়ার নজরে দেখ প্লিজ। রাফি, তুমি নায়ক সিয়ামকে চেনো? কেন? তোমাকে না ওর মতন লাগে কিছুটা দেখতে। ম্যাম, আমি ক্লাসে যাব, আপনারা আড্ডা দেন। এই বলে আমি চলে আসলাম। আমার সাথে সাথে সোহানাও চলে আসলো। শুরু হলো নতুন জীবন, যার নাম সংগ্রাম আর যুদ্ধ, যেখান থেকে আমি নুসরাতের শেষ কথার জবাব দেব। ও বলেছিল, আমার হবুবার ডাক্তার, তোর মতো পাগল না। ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় সোহানার সাথে। আমি পড়া আর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আর প্রতি রাতে কাঁদতাম। কখনো সোহানা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, বোকা, মানুষের জীবনে যদি খারাপ সময় না যেত তাহলে মানুষ ভালোর মর্ম বুঝতো না। দেখতে দেখতে কখন যে বছর চলে গেল বুঝতেই পারলাম না। এখন এই পরিবারের ছেলের মতো আমি। হ্যাঁ, এরা আমায় অবহেলা করে না। আমি আজও মাঝে মাঝে সিগারেট খাই নুসরাতের জন্য। নুসরাতের কথা মনে হলে আমার এটা সোহানা নিজেই দেয়, কারণ নয়তো আমি প্রচণ্ড কান্না করি। একদিন সোহানা বলল, রাফি, আমার মাথায় হাত রেখে কথা দে, আমি আজ যা বলবো তার ঠিক উত্তর দিবি। তুই এমন করে বলছিস, মনে হয় আমি তোর কথা কখনো শুনিনি। না, আগে আমার মাথায় হাত রেখে বলতে হবে। ওকে বাবা, এবার বল, কি জানতে চাস? তোর অতীত। সোহানার মুখে অতীত শব্দটা শুনে আমার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। স্ট্যাচু হয়ে গেলি কেন? তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিস। প্লিজ সোহানা, এটা ভুলে যা না। তুই বলবি না, তাই তো? বলার মতো আছে বা কি? ছোটবেলা থেকে আমি বাবা মায়ের আদরের সন্তান ছিলাম। রাজপুত্রের মতো আবির্ভাব বলা যায়। স্কুলে ভালো ছাত্র হিসেবে সবাই খুব আদর করত, আর এভাবেই কেটে যায় আমার স্কুল লাইফ। গোল্ডেন A+ নিয়ে কলেজে ভর্তি হই। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ছিলাম কলেজের প্রথম দিন। সেদিন আমার চোখ আটকেছে একটি মেয়ের উপর। নীল 3 পিস পরা ছিল মেয়েটা। তার সৌন্দর্যটা যেন নীল কালারটায় আরেক ধাপ বাড়িয়ে দিয়েছিল। কেটে যায় প্রথম দিন এইভাবেই। পরের দিন মেয়েটাকে আমাদের ক্লাসে দেখি। কেন জানি অনিচ্ছা সত্ত্বেও বারবার ওর দিকে চোখ পড়ে যাচ্ছিল। এর মধ্যে একবার দুজনে চোখাচোখি হয়ে গেল। তারপর আমি লজ্জায় নিচের দিকে চোখ নামিয়ে নিলাম। তারপর থেকে এভাবেই চলতো। আমি শুধু ওর দিকে ফেল করে তাকিয়ে থাকতাম। যখন ও আমার দিকে তাকাতো আমি তখন চোখ নিচু করে নিতাম। রোজকার রুটি ভাতা ছিল এইসব। একদিন আমার এই রুটিনে জল ঢেলে দিল মেয়েটা। আমি ওর দিকে তাকাতেই ও রেগে গেল। এই ছেলে, তুমি আমায় চেনো? আপনি আমাদের ক্লাসের। চুপ, আর আমার দিকে তাকাবেন না। 1 মাস ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। সেদিন থেকে আমি ওকে দেখলে মাথা নিচু করে নিতাম। ও এর মাঝে আমার একটা ছেলে বন্ধু হয়েছিল। ও তেমন পড়তো না, ওর অ্যাসাইনমেন্টগুলো আমিই করে দিতাম। সেই সুবাদে সে আমার ভালো বন্ধু ছিল। ওর নাম ছিল রাশিদ। খুবই দুষ্টু ছিল, অনেক প্রেম করত। আমি যখন মেয়েটাকে দেখতাম ওই দিনের পর থেকে তখনই মাথা নিচু করে নিতাম অথবা পথ চেঞ্জ করে নিতাম। একদিন আমি আর রাশিদ বসে আছি, তখন এই মেয়েটা আসলো। রাশিদ ভাই, আপনার বন্ধু হাবলাটাকে আপনি কিছু শিখাতে পারেন না? কেন, তোমার মনে কি ওর জন্য ঘন্টা বাজছে নাকি? আমার না, তোমার বন্ধুর বাজে, কিন্তু ভয় বেচারা বলার সাহসটুকু পর্যন্ত পায় না। কি রে দোস্ত, তলে তলে এত কিছু আর আমি জানি না? আরে তেমন কিছু না। এই ছেলে, আমার নাম জানো? না, জানা হয়নি। নাম জানো না, আবার প্রেম করতে চাও? আমি নুসরাত। পরের দিন ক্লাসে যেতে নুসরাত এগিয়ে এলো। রাফি, তুমি কি আমায় ভালোবাসো? আমি কিছু না বলে চুপচাপ রইলাম।
তোমার মতো হাবার আর প্রেম করা লাগবে না। এই বলে নুসরাত চলে যেতে লাগলেই আমি নুসরাতের হাত ধরে বলি, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। সেই থেকে শুরু আমাদের প্রেম। ক্লাসে আর চোখে দেখা, সবাইকে ফাঁকি দিয়ে প্রেম করা, আর অন্য সব জুটির মতো আমরা সিনেমা, ফুচকা, রিক্সা করে ঘুরে বেড়ানো, রেল লাইনের পাশ দিয়ে দুজনের হাত ধরে চলা, কিছুই বাদ যায়নি। দিন যত যাওয়া শুরু করলো, ভালোবাসা ততই বাড়তে লাগলো। দুজনের জন্য নিঃস্বার্থ হয়ে উঠলাম। একদিন ক্লাস ফাঁকি দিয়ে দুজনে মেলায় ঘুরতে গেলাম। আমি নুসরাতকে 2 ডজন নীল চুড়ি কিনে দিলাম, আর নুসরাত আমায় একটা ঘড়ি গিফট করলো। নুসরাত ঘড়িটা পরিয়ে দিল আমার হাতে। রাফি, আমি যদি মরে যাই তারপরও যেন আমার এই ঘড়িটা তোমার থেকে না হারায়। এটা আমার ভালোবাসার চিহ্ন। এটা তোমার হাতে থাকলে মনে করবে আমি তোমার সাথেই আছি। সেদিন আমি কিছু না বলে নুসরাতকে জড়িয়ে ধরে কাঁদি। নুসরাত আমার চোখের পানি মুছে দিয়ে নিজেও কেঁদে ফেলে। আরে পাগল, কাঁদছিস কেন? মনে রাখবি, আমার হৃৎপিণ্ড যতদিন চলবে ততদিন আমি তোর। দ্বিতীয় বর্ষে টেস্ট এক্সামের প্রথম দিনের আগে নুসরাত আমায় ডাকলো। রাফি, একটা কথা বলবো, বলো রাখবা? আমি কি কখনো তোমার কথা ফেলেছি? আগে আমার মাথায় হাত রেখে বলো, আমার এই কথাটা রাখবাই। হ্যাঁ বলো, শুনবো। মাথায় হাত দিয়ে বললাম। তুমি আমি ভুলে যাও। নুসরাতের কথা শুনে আমি ওর মাথা থেকে হাত সরিয়ে নিলাম। প্লিজ নুসরাত, এমন কিছু বলো না। তুমি চাইলে আমি খুন করতে পারো, কিন্তু আমায় ছেড়ে যেও না। রাফি, আমি আমার কথা বলে দিয়েছি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি চাই না তুমি আর আমার সাথে যোগাযোগ করো। এই বলে নুসরাত চলে যায়, আর আমি জ্ঞানহীন পাগলের মতো ঘাসের মাঝে বোবার মতো বসে পড়ি। আমার মুখ থেকে কিছুই বের হচ্ছে না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সন্ধ্যায় বাসায় ফিরলাম, আর পড়ার দিকে মন বসছে না। তাই আম্মুর থেকে 1000 টাকা চেয়ে নিলাম, আর আমি পুরোটাকে সিগারেট কিনে নিয়ে আসলাম। সারাটা রাত ছাদে বসে সিগারেটের ধোঁয়া উড়িয়েছি, আর পাগলের মতো এসেছি, আবার কেঁদেওছি। হঠাৎ করে তখন অসুস্থ হয়ে পড়ায় এক্সামে আমি 10 মার্কের উপরও অ্যান্সার করতে পারিনি। নুসরাত সম্পূর্ণভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি 3 দিন ওর বাসার সামনে যাই। ওর বাসার সামনে যেতেও আরও রেগে যায়। রাফি, তুমি চলে যাও প্লিজ। 3 দিন পর আমার বিয়ে, আমার জীবনটা নষ্ট করো না। আমি হাসতে হাসতে বললাম, আরে আমার জীবনে যে গতিরও থামিয়ে দিয়েছো, কি অধিকার আছে তোমার আমার জীবনটা নষ্ট করার? প্লিজ নুসরাত, আমাকে ছেড়ে যেও না তুমি। রাফি, আমি আমার ডিসিশন আগেই জানিয়ে দিয়েছি। নুসরাত এই বলে চলে গেল। আমি দাঁড়িয়েছিলাম, নুসরাত যদি একবার ফিরে আসে সেই আশায়। একটু পর তুমুল বৃষ্টি শুরু হয়। আমি এক পাও নড়িনি। নুসরাত ফিরে আসবে সে আশায়, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমি তখন বাসায় চলে আসি। সেই দিন রাতে খুব জ্বর হয়। আমার জ্ঞান ফেরার পর আম্মু বলেছিল আমি নাকি 2 দিন অজ্ঞান ছিলাম। এর মাঝে পরিবারের সবাই জেনে যায় নুসরাতের কথা। নুসরাতের আব্বু নাকি বাসায় এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল, আমি যদি নুসরাতকে ডিস্টার্ব করি তবে খুব খারাপ হবে। আম্মু আমাকে অনেক বোঝালো নুসরাতকে ভুলে যেতে, কিন্তু আমি কিছুতেই নুসরাতকে ভুলতে পারি না। আগামীকাল নুসরাতের বিয়ে, তাই আবারও নুসরাতের বাড়িতে গেলাম। নুসরাত অপমান করলো, যা ইচ্ছা তাই বললো আর কি। আমার হবু পর ডাক্তার, তুই পাগল? তোর হাত ধরে আমি পেরিয়ে যাব কোন দুঃখে? যা ইচ্ছা তাই বললো আর বললো। খুব আঘাত লাগছিল ওর কথায়, তাই ওর গলা চেপে ধরলাম। বললাম, ফিরিয়ে দে আমার সব দিনগুলো, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার অনুভূতিগুলো ফিরিয়ে দে। ঠিক তখনই পেছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করে। জ্ঞান ফিরতে দেখি আমার পাশে পুলিশ দাঁড়ানো। আমি বললাম, আপনারা? পুলিশ লোকটি হেসে বলল, তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। তারপর আমায় জেলে নিয়ে যাওয়া হয়। আমি আমার অপরাধ জানতে চাইলে পুলিশ লোকটি বলে, হত্যা ও ধর্ষণের সাথে চুরির অভিযোগ আছে আমার নামে। এর প্রধান সাক্ষী নুসরাত, সে নিজেই সে অভিযোগ করে গেছে। তারপর কিভাবে যেন আব্বু 1 সপ্তাহের মাঝে আমার জামিন করে নিল। তবে এই 1 সপ্তাহ জানোয়ারের মতো আমাকে নির্যাতন করেছিল পুলিশ। জেল থেকে বের হয়ে আব্বু আমায় সেদিনই চর মেরে বলেছিল, একটা মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ করে দিলি। আমি কিছু না বলে চুপ করেছিলাম। তারপর বাড়ি ফিরে আম্মু আমায় দেখে বলল, তোকে বারণ করেছিলাম না যেতে, এত ভালোবাসা দেখালি, কই তোর ভালোবাসার মানুষ?
সেদিন নুসরাতের যত ছবি ছিল সব ছিঁড়ে ফেলেছিলাম। ভেবেছিলাম যেখানে বাবা মাকে সম্মানের জায়গা অসম্মানে ঢেলে দিয়েছি, এই মুখ আর দেখাবো না। সেদিন আমি 3 বার আত্মহত্যা করতে গিয়েও করতে পারিনি। প্রতিবার নুসরাতের সেই হাসি মুখটা সামনে বেশি আসতো। তার পরের দিনগুলো কেটেছিল জেলের থেকে খারাপ। মানুষ আমায় আর আমার পরিবারকে নানান কথা বলতো। আব্বু রাতে এসে কান্না করতো, আর কোনোদিন আমায় খুব মারতো। আম্মু অসুস্থ হয়ে পড়ে, তাই মেঘলাকে, মানে আমার খালাতো বোন, আমাদের বাড়িতে নিয়ে আসে। কলেজে তো যাওয়া বন্ধ। যেদিন নুসরাতের বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকেই আব্বু আমায় কলেজে নিয়ে গেলে প্রিন্সিপাল স্যার অপমান করে বের করে দেয়। তার উপর টেস্ট এক্সাম সব ফেল। সভাপতির সাথে আব্বুর ভালো সম্পর্ক ছিল, অনেক বুঝে আমার এক্সাম দেওয়ার সুযোগ করে দেয়, কিন্তু আমি ফেল করে বসি। তখন পর্যন্ত নেশা আমি গোপনে করতাম। যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন আব্বু এত জোরে মেরেছিল বলতে পারবো না। তারপর দরজার বাইরে আমাকে বের করে দেয়। সেদিন মধ্যরাতের দিকে আমার মাথায় নেশার ভূত চাপে। আমি কি করব বুঝতে পারিনি, তাই আমি দরজা ভেঙে আব্বুর টাকা চুরি করি। আর সেই দিন নেশায় মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকি। এলাকার লোক বাবাকে বিভিন্ন রকম বাজে কথা বলে। আর সেদিন থেকে শুরু হয় বাবা মায়ের অত্যাচার। যদি খুন করলে জেল না হয়, তারা হয়তো আমাকে অনেক আগেই মেরে ফেলতো, অন্তত নিজেদের সম্মানের কথা হলেও করতো। এত অত্যাচারের মধ্যে ছিলা কিভাবে তুমি? জানি না, তখনকার দিনগুলো নেশায় কাটতো, তাই বলতে পারিনি। আর তারপর একদিন আমি বাহির থেকে এসে দেখি নুসরাতের দেওয়া আমার ঘড়িটা নেই। আমি পাগলের মতো খুঁজতে থাকি। ওর শেষ স্মৃতিটা আমি হারাতে চাইনি। আমি মেঘলাকে জিজ্ঞাসা করলাম, মেঘলা, আমার ঘড়িটা দেখেছিস? ও হাসতে হাসতে বলল, ঘড়িটা হাতে নিয়ে দেখার সময় ভেঙে। আর কিছু বলার আগে ঠাস করে ওর গালে প্রচন্ড জোরে 2টা থাপ্পড় বসিয়ে দিই। ও আমার ঘড়ি আমার উপর ছুঁড়ে মেরে দৌড়ে চলে যায়। তখন নিজেই অনুতপ্ত হই। এরপর ওর কাছে ক্ষমাও চাই, কিন্তু ও আর আমার সাথে কোনোভাবে তেমন কথা বলেনি। যখন এই কথা বলতে গিয়েছি তখনই নেশাখোর বলে বিভিন্নভাবে আমায় অপমান করত। মাঝে মাঝে কোনো দোষ ছাড়াই ও আব্বু আম্মুর কাছে বিচার দিত। শেষবার যখন বলল ওর ড্রেস চেঞ্জ করার সময় নাকি আমি ওকে দিয়েছি। আব্বু আম্মুর সামনে অনেক মেরেছে আমাকে। মেঘলা আমার অবস্থা দেখে হাসছিল। তারপর না খেয়ে কতদিন ছিলাম ঠিক জানি না। তারপর বাড়ি থেকে চলে আসি। আর তারপর তোমার আম্মু হয় আমার আশ্রয়ের স্থান। শোনা অতীত শোনার পর আর কিছু না বলে আমায় জাপটে ধরে। রাফি, তোমার জীবনে এত ঝড় বয়ে গেছে তা কখনো আমি ভাবতেও পারি নাই। বাদ দাও তো এসব। রাফি, সামনে আমাদের ফাইনাল এক্সাম। লক্ষ্য হলো তুমি ভালো রেজাল্ট করবে, তারপর প্রধান লক্ষ্য ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন। আমি চাই তুমি ওইসব মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একটা মানুষ, আর তুমিও পারো কিছু করতে। দেখতে দেখতে ইন্টারের ফাইনাল এক্সাম চলে আসলো। সোহানা আগে থেকে অনেক বেশি মিশে বলা যায়। আমার প্রতিটি কাজ ওর পছন্দ মতো করে, এতে আন্টি তেমন কিছু বলে না। এক্সামগুলো খুব ভালোই গিয়েছিল। এক্সামের পর আমি সোহানা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। সবাই আমাদের সম্পর্কটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবলেও আমরা ছিলাম বন্ধু। সোহানাকে পেয়ে আমি নুসরাতকে ভুলে গিয়েছিলাম বলা যায়। আমার বদলে যাওয়ার একটা রূপকথা গল্পের মতো হয়তো, কিন্তু নিয়তি তো আমি ঠেকাতে পারবো না। একদিন সোহানার আমি ফান করছি, হঠাৎ সোহানা বসে পড়ে, তারপরও জ্ঞান হারায়। আমি আন্টি ওকে নিয়ে হাসপাতালে গেলাম, কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। ডাক্তার যখন রিপোর্টগুলো দেখছিল তখন আমি বারবার বলছিলাম, প্লিজ ডাক্তার, সোহানার কি হয়েছে বলুন। আপনি পেশেন্টের কি হন? আমি ওর বেস্ট ফ্রেন্ড, আর উনি ওর মা। দেখুন, খুব একটা সুখবর নেই, আল্লাহ ভালো জানেন। তবে রিপোর্ট অনুযায়ী মেয়েটি আর বেশি দিন বাঁচবে বলে মনে হয় না, কারণ ওর ব্লাড ক্যান্সার। ডাক্তারের কথা শুনে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম, আর আন্টি মাথা ঘুরে পড়ে গেল। তারপর ডাক্তার আন্টিকে একটি কেবিনে ভর্তি করে দিল। একটু পর ডাক্তার আমাকে ডাকলো। তোমার আন্টির জন্য ও পজিটিভ রক্ত দরকার। আমার তো বি পজিটিভ। তাহলে এখন কি করব ডাক্তার? তুমি দেখো কোথাও থেকে ম্যানেজ করতে পারো কিনা, আমিও ট্রাই করছি। আমি বেরিয়ে পড়লাম ব্লাডের সন্ধানে, কিন্তু কোথাও পেলাম না। আমার চোখ বেয়ে পানি পড়ছে। যারা আমায় জীবন দিল বিপদের দিনে আমি তাদের কিছুই দিতে পারলাম না। মাথাটা ব্যথা শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় কারো কণ্ঠে থমকে গেলাম। রাফি, তুই এখানে? পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়।
কারণ ও মেঘলা ছিল। আগের থেকে কেমন জানি দেখতে পাল্টে গেছে মেঘলা। আমি ওর সামনে দাঁড়াতে চাচ্ছিলাম না, তাই চলে আসতে লাগলাম। এমন সময় মেঘলা ছুটে এসে আমার হাত ধরলো। রাফি, তুই কই ছিলি? অনেক কিছু বদলে গেছে এই বছরগুলায়, তোকে অনেক কিছু বলার আছে। আমি রাগ নিয়ে আমার হাত ছাড়াতে ঝাঁকি দিলাম। কোন সাহসে একজন নেশা করে হাত ধরেছিস? এক ঝটকায় হাতটা মেঘলার হাত থেকে ছাড়িয়ে নিলাম আর মেঘলার সামনে থেকে চলে আসলাম। ডাক্তার আমায় দেখে বলল ব্লাড ম্যানেজ হয়ে গেছে। রাতে আন্টির জ্ঞান ফিরল। আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। আন্টি, চিন্তা করবেন না, আল্লাহ নিশ্চয়ই আমাদের কাছ থেকে এমনভাবে সোহানাকে নিয়ে যাবে না। আন্টি আমায় ধরে চিৎকার করতে লাগলো। সোহানার এখনো জ্ঞান ফিরেনি। আন্টি পাগলামো করছিল। সোহানের এই অবস্থায় আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আন্টির সামনে প্রকাশও করতে পারছি না, এতে আন্টি আরও ভেঙে পড়বে। আমি ডাক্তারকে অনেক বলে সোহানের কেবিনে ঢুকলাম, ওর হাতটা ধরলাম। আমাকে বাঁচাতে শিখে নিজে চলে যাচ্ছিস, এত স্বার্থপর তো তুই ছিলি না। চোখ থেকে পড়া নোনা জলগুলো যেন আজ সাক্ষী হয়ে রইল। সোহানাকে ছাড়া রাফির লাইফটা এখন অনেকটা অসম্ভব। 3 দিন পর সোহানাকে নিয়ে বাড়ি ফিরলাম। সোহানাকে দেখে আন্টি কাঁদে, আমি নীরবে কাঁদি। সোহান আমাদের অবস্থা দেখে কিছুটা বুঝতে পারে যে ওর সাথে কিছুটা খারাপ হয়েছে। রাফি, তুই আর আমার আম্মু কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? ওই, তোর আমাকে সন্দেহ হয়? ভালোই তো, আমি আজ তোর কাছে মিথ্যা বলি? রাফি, তা না, কেন জানি আমার মন বলছে আমার বড় কিছু হয়েছে, আমি আর বাঁচবো না বেশি দিন। সোহানার কথা শুনে আমি স্থির থাকতে পারলাম না। শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম সোহানাকে। আর কখনো এমন কথা মুখে নিলে তোর সামনে আমার জীবন শেষ করে দেব। এই পাগল, কাঁদিস কেন? তোর চোখের পানি একদম সহ্য করতে পারি না। আচ্ছা বল, আর কয়েকদিন পর তো রেজাল্ট দিবে, তখন তুই কোথায় অ্যাডমিশন নিবি? তুই যেখানে নিস। ধুর পাগল, তুই জানিস আমার চোখে শুধু তোর স্বপ্নগুলো ভাসে। তুই ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবি, কথা দে। তোর কথা শুনি নাই এমন হয়েছে কখনো? রাফি, আরেকটা কথা, তোর সাথে কেউ অন্যায় করলে তুই তাকে বকবি না, সরি বলে দিবি, কারণ একদিন সে তার ফুল বুঝবেই। আচ্ছা, তুই মুরব্বীদের মধ্যে এত উপদেশ দিছিস কেন? বলা তো চাই না, কখন না থাকি। সোহানা, অবশেষে আসলো সেই দিন। আজ ইন্টারের রেজাল্ট বের হবে। আমার থেকে বেশি সোহানার চিন্তা আমার রেজাল্ট নিয়ে। ও যে আমার সাথে এক্সাম দিয়েছে এটা মনে হয় ভুলেই গিয়েছে। সকালবেলা আজান শুরু হতেই সোহানার ডাক। রাফি, এই রাফি। ওই, কি হয়েছে? এমন মধ্যরাতে ডাকছিস কেন? মধ্যরাত মানে? ফজরের আজান হয়ে গেছে, এখন সকাল হবে, নামাজ পড়বি না তুই? আজ না, অন্যদিন পড়বো। রাফি প্লিজ ওঠ না, আজ না রেজাল্ট দিবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করব তোর রেজাল্ট যেন ভালো হয়। আজ দোয়া করলে কি রেজাল্ট পাল্টে যাবে? রেজাল্ট যা আসার আসবে। ধর, ওঠ তো, আমি এত কথা শুনতে চাই না। প্লিজ, আজ অনেক ঘুম পাচ্ছে। আমি মরে গেলে আর কে ডাকবে তোকে এইভাবে? তখন মিস করবি। সোহানার কথা শুনে আমি একটু শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। তোকে কোথাও যেতে দেব না আমি। আরে পাগল, একটু আস্তে করে ধর, আমার তো জীবন বের হয়ে যাচ্ছে। আগে বল, আমার ছেড়ে কোথাও যাবি না? আচ্ছা যাব না, এখন চল, নামাজ পড়বি। তারপর দুজনে নামাজ পড়ে বাগানে গেলাম। রাফি, জানিস আমার বিশ্বাস তুই ভালো রেজাল্ট করবি। আচ্ছা, আমার রেজাল্ট নিয়ে এত না ভেবে তুই নিজেরটা নিয়ে ভাব। চুপ, তোকে ডাক্তার হতে হবে আমি এটাই জানি। যদি আমি পাস না করি? কি বললি হনুমান? স্যার প্লিজ স্যার, আমার ব্যথা করছে। ছাড়বো না। আচ্ছা বল তো, তুই আমার নিয়ে এত ভাবিস কেন? কারণ তোকে আমি উদাহরণ হিসাবে দেখাতে চাই যে কেউ যেন বলে জীবনের শেষ বা অসম্ভব বলে কিছুই নেই, তার প্রমাণ রাফি। আমি আর বসে থাকতে পারলাম না, চলে উঠে আসলাম। এতটা মনের মধ্যে জায়গা করে 2 দিন পর হারিয়ে যাবে মেয়েটা, এটা ভাবলে নিজের নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে আসে। আমার জীবনটা এমন করে সাজিয়ে দেওয়ার কি দরকার ছিল ওর, যখন নিজেই চলে যাবে। এরই মধ্যে আন্টি এলেন। রাফি, কি হয়েছে? আমি চোখ থেকে পানি মুছে নিলাম। কিছু না আন্টি। আমি জানি তুমি সোহানের কথাই ভাবছো, কিন্তু বাবা কি বলবো বলো তো? ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? শেষ সম্বল তো ছিল আমার এই মেয়েটাই, আল্লাহ তাকেও নিয়ে যেতে চাচ্ছে।
প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণায় অনুভব করি আমি। আন্টি এমনভাবে কাঁদবেন না। সোহানা আমাদের মাঝে কয়দিন আছে, ওকে একদম বুঝতে দেওয়া যাবে না যে ওটা ওর শেষ সময়। এই কয়টা দিন আমরা ওর অনেক খেয়াল রাখবো। দুপুর 12টা সোহানা এসে বলল, রাফি দেখ তো ইন্টারনেটের রেজাল্ট বের হয়েছে কিনা। এখনই পাওয়া যাবে? তাড়াতাড়ি দেখ। আরে বাবা দেখবো তো, তুই পাগল হচ্ছিস কেন? আচ্ছা রাফি, তুই ডাক্তার হবার পর প্রথম কার চিকিৎসা করবি? তোর মাথায় কি সারাদিন শুধু আমাকে নিয়ে চিন্তা থাকে? বিয়ের পর তো জামাই তোকে 3 বেলা নিয়ম করে পিটানি দেবে। গাধারাম, এবার দয়া করে রেজাল্টগুলো দেখুন আর আমায় উদ্ধার করুন। আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? তোর কাছে সবকিছুর কৈফিয়ত দিতে পারবো না। আমি অনেকটা ভয় নিয়ে রেজাল্ট দেখলাম, তবে আমারটা না, সোহানারটা। ওর রেজাল্ট ভালোই হয়েছে, 4.80। এখন ভয় করছে আমারটা দেখার সময়। আল্লাহ জানে কি হয়। এই রেজাল্টের সাথে কত কিছু জড়িত। বিশেষ করে সোহানা, ওর সম্মান আর খুশি দুটোই মিশে আছে এর সাথে। হ্যাঁ, আমার রেজাল্ট সোহানার কথা মতোই হলো। আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার রেজাল্ট দেখে সোহানা আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। আজকের মতো খুশি আমি এর আগে কোনো দিন হইনি। চল, আমাদের একটা জায়গায় যেতে হবে। এখন আবার কোথায় যাবি? আমি মানত করেছিলাম তুই যদি গোল্ডেন A+ পেয়ে যাস তাহলে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটার এত উদারতা দেখে একটা মানুষ কি করে এত উদার মানুষ হতে পারে সেটা এই পরিবারে না আসলে বুঝতে পারতাম না। তারপর সন্ধ্যায় আমি আর সোহানা বের হলাম। ও এতিম বাচ্চাদের খাবার দিচ্ছে, আমি আর পাশে দাঁড়িয়ে আছি। রাফি জানিস, এই বাচ্চাদের মুখে হাসিটা দেখলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। তারপর থেকে শুরু হয় সোহানার আমার উপর শাসন। পড়া ছাড়া অন্য কিছু করার সুযোগ নেই। আমি সোহানার হাত ধরলাম। সোহানা, তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। মনে হয় আমি তোর প্রেমে পড়ে যাব, যেই হারে দিন দিন সুন্দর হচ্ছিস। তাই না? তা আমার এত গুণগান গাওয়ার মতলবটা কি জানতে পারি? আরে এত পরে কি করবো, চল ঘুরে আসি। আমি জানতাম আপনি এমন আবদার করবেন, কিন্তু স্যার আপনার ছুটি তখনই হবে। তারপর থেকে আমার শুরু হলো ঢাকা মেডিকেল কলেজে ভর্তির টার্গেট। দিন দিন সোহানার উপর আমার মায়া বেরিয়ে যাচ্ছে। আমার পাশে থেকে বিনা স্বার্থে বন্ধুত্বের মতো হাত বাড়িয়ে মেয়েটা কতদূর পৌঁছে দিয়েছে আমায়। এই বন্ধুটা চলে যাবে ভাবতে পারি না। ও প্রতিটা দিন এমনভাবে আমার কেয়ার নেয়, আমি ওর মাঝে হারিয়ে যাই। হ্যাঁ, আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাই, যার পুরো কৃতিত্বই সোহানার, যে কিনা আমায় এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই আজ বাসায় যেতে ওর পছন্দের আইসক্রিম আর সাথে মিষ্টি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সোহানা কান্না করছে। কি রে, কান্না করছিস কেন? তোকে কতগুলো ফোন দিয়েছি, ফোনগুলো রিসিভ করিস নাই কেন? তাই বলে তুই কান্না করবি? আমার চিন্তা হয় না বুঝি? ও, আমার চিন্তায় তোর আবার কি আসে যায়? যা, আর কখনো তোর কাছে আসবো না। জানিস আজ কত চিন্তা হচ্ছিল, সারাটা দিন না খেয়ে আছি, আর তুই একটা বারো আমার ফোন ধরলি না। কি বললি তুই? এখনো খাবার খাসনি? সোহানা ঠোঁট বাঁকা করে বলল। না। আমি সাথে সাথে ওকে ধমক দিয়ে উঠলাম। থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতে মন চায়। তুই আমায় আবার বকা দিচ্ছিস? যা, খাবোই না। তারপর আমি সোহানাকে খাইয়ে দিতে লাগলাম। আমাদের সম্পর্কটা যে কেউ দেখলে বলবে স্বামী স্ত্রী সম্পর্ক। শুধু দুরুমে ঘুমাই দুজনে, বাকি সবকিছু একসাথে। বলা যায় এক সুখে বাঁধা দুটি প্রাণ। খাওয়ার মাঝে সোহানা বলল, রাফি তোর ভর্তির কি হলো? আমি মুখটা কালো করে ফেললাম। তুই চান্স পাস নাই বুঝি? আরে বোকা, সবে কি ডাক্তার হবে এমন কোনো কথা আছে নাকি? মন খারাপ করিস না। ওই এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, আমি কি বলেছি তোকে যে আমি সুযোগ পাইনি? আমি তোর এতদিনের ধারণ করা স্বপ্ন, আশা আর বিশ্বাস ভাঙতে পারি? সোহানা কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে। জানিস আল্লাহ তোর মাঝে আমার স্বপ্নগুলো পূরণ করে দেয়। আজ আমি অনেক খুশি রে। এই ধর, তোর জন্য আজ তোর ফেভারিট আইসক্রিম এনেছি। থ্যাঙ্কস। তোর বউ এতগুলো লাকি হবে কেন যে নুসরাত গেল? আমি রাগ দেখে উঠে গেলাম। সোহানা আমায় পেছন থেকে চোখ ধরে ফেলল। মহারাজ বুঝি আমার সাথে কথা বলবে না? তুই এমন কেন? তোর ছোঁয়াতে সব রাগ চলে যায়। এইভাবে চলছে দিন। আমি আর সোহানা আরো গভীরভাবে জড়িয়ে যাচ্ছি। ঠিক 6 মাস পর কলেজ থেকে বন্ধুদের সাথে বের হয়েছি ঘুরতে। তখনই সামনে পড়ে যায় নুসরাত। প্রায় 5 বছর পর প্রিয় মুখটার দেখা মিলল,
কিছুক্ষণ তাকিয়ে থাকতে দেখে বন্ধুরা বলল, কিরে দাঁড়িয়ে পড়লি কেন, চল। আমি বললাম, তোরা যা, আমি আসছি। ওরা চলে যাওয়ার পর নুসরাত আমার সামনে আসলো। চেহারা সৌন্দর্য আগের মতো নেই কিছুই, মুখটা একদম শুকিয়ে গেছে। আমার সামনে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো রাফি? কেন ভেবেছেন কবে আবার জেল থেকে ছাড়া পেলাম, নাকি আবার কোনো দর্শক বা অন্য কিছুর অভিযোগ তুলবেন নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে নুসরাত আমার দিকে তাকালো। সে দিনে করা পাপে আমার কপালে জোটে একটা ধর্ষক, সে কিনা রাতের ক্ষুধা আমার শরীর মিটাতো, আর দিনে অন্য কারো সাথে। ডাক্তার বর আর কত কি বলেছিলেন, আমি তো পাগল। হ্যাঁ, তখন যদি বুঝতাম পাগলটা আমার জন্য পাগল ছিল। কি পেলাম বাবার কথায় তোমায় অবহেলার পুলিশ কেস করে? বিয়ে প্রায় 6 মাস ভালোই কাটছিল, তারপর আর আমার শুনতে তো তার কাছে ভালো লাগে না। সে বাসাও মেয়ে নিয়ে আসতো, আমার সামনে ওদের সাথে নোংরামি করতো, আর ওদের বলতো আমি কাজের মেয়ে। প্রায় ওর সাথে ঝগড়া করতাম। ও আমার গলা চেপে ধরে বলতো, আমি কি তোকে পূজা করার জন্য বিয়ে করেছি? তখন তোর ভালো লেগেছিল, করেছি, এখন লাগে না তাই তোকে ছুঁইও না। আমার তখন খুব করে মনে পড়তো তোমার সাথে কাটানো সময়গুলো, যেখানে আমায় এতদিন পেয়েও রূপের দিকে নয় মনের দিকে তাকাতে। তারপর রাতে দিনে কাঁদতাম। বাবাকে বললে বাবা বলে, ছেলে মানুষ এমন করেই। অন্য মেয়েদের যখন বাসায় এনে নোংরামি করতো আর বলতো আমি কাজের মেয়ে, তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতো। তারপর আমি কয়েকবার আত্মহত্যা করতেও গিয়েছিলাম, কিন্তু সব সময় মনে হতো ওর মতো একটা জানানোর জন্য কেন আমার জীবনটা নষ্ট করব। তারপর ওর বাড়ি থেকে চলে আসি, লজ্জায় বাবার বাড়িও যায়নি। আজ স্থান আমার পতিতালয়। আমি একটা হাসি দিয়ে বললাম, এই নাও 1000 টাকা, আমি কোনো রাতেই আসবো না। আর হ্যাঁ, তোমার মতো মেয়ের জীবনে এর থেকে ভালো কিছু হতেই পারে না। রাফি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। ক্ষমা? এই বলে চলে আসলাম ওর সামন থেকে। মনটা আজ কেন জানি অন্যরকম লাগছে। বাসায় ফিরে সোহানাকে বললাম আজকের পুরো ঘটনা। কিছুদিন পর সোহানার বুকে ব্যথা শুরু হয় প্রচণ্ডভাবে। তারপর তাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পর সোহানাকে নিয়ে ডাক্তার আইসিইউতে নিয়ে গেলেন। আন্টি আমি জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমি বললাম, আন্টি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। একসময় পিছন থেকে কেউ ডাকলো, রাফি। পিছনে তাকিয়ে দেখি হুইল চেয়ারে বসে আছে আমার মা, আর সাথে আছে মেঘলা। ভিতরটা মোচড় দিয়ে উঠল আমার এই অবস্থা দেখে। আগের থেকে কত রোগ হয়ে গেছে উনি, আর সাথে দেখা যাচ্ছে হুইল চেয়ারে হাঁটতেও তো পারে না মনে হয়। এমন সময় মেঘলা আম্মুকে আমার সামনে নিয়ে আসলো। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আম্মু বলল, রাফি, অনেকদিন দেখি না তোকে, একবার তাকাবি আমার দিকে? আমি তাকালাম না। কেন জানি নিজের উপর খুব রাগ হচ্ছে। যারা কিনা আমায় এত অবহেলা করেছিল, প্রতিটা মুহূর্তে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল, আমি কেন তাদের জন্য চোখের জল ফেলছি। আম্মু আবার ডাক দিল, রাফি, অনেক অভিমান আর রাগ বুঝি জমিয়েছিস, আমাদের বুঝি আর কোনোদিন তোর মুখ দেখাবি না? খুব যে ইচ্ছে করছে তোর মুখটা দেখতে খোকা। আম্মুর কথায় আমি নিজেকে সামলাতে পারিনি। আমি রাগে বললাম, কেন এসেছেন এখানে? আপনাদের রাফি তো সেদিনই মারা গিয়েছে, যেদিন আধার রাতে বাড়ি থেকে পালিয়ে আসছিল আর আপনাদের মুক্ত করে চলে আসছিল। আমার কথা শুনে আম্মু বলল, মেঘলা চল আমরা চলে যাই, রাফি মনে হয় আমাদের সহ্য করতে পারছে না। এমন সময় আন্টি এসে বলল, রাফি, সোহানার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি ডাক্তার নিয়ে এসেছি। আন্টি বলল, ওনারা কে রাফি? আমি চিনি না ওনাদের। এই বলে হাঁটতে লাগলাম। এমন সময় মেঘলা বলল, হুইল চেয়ারে বসা মহিলাটি রাফির মা। তখন আন্টি বলল, রাফি, তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আমি ডাক্তারকে ডাকতে চাই। আন্টি আমার কথা বলার প্রয়োজন নেই, সোহানার জীবনটা দরকার। এই বলে আমি চলে যাই। ডাক্তার নিয়ে এসে দেখি আন্টির সাথে আম্মু আর মেঘলা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আন্টি ওনারা এখানে কেন? রাফি, আগে ডাক্তার সোহানাকে দেখুক, বাকিটা পরে বলবো।
তারপর আন্টি মেঘলা আর আম্মুকে বলল চলে যেতে, আগামীকাল আসতে। ডাক্তার সোহানাকে দেখে বলল, কোনো কিছুই কন্ট্রোলের মধ্যে আসতেছে না। আল্লাহ ভালো জানে আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই এখন। আন্টি কান্না করতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আন্টিকে সামলাবো নাকি সোহানার সাথে থাকবো? আল্লাহ কি সত্যি সোহানাকে আমাদের থেকে কেড়ে নেবে? না, এ কিছুতেই হতে পারে না। সোহানার সাথে জড়িয়ে আছে আমার আর আন্টির প্রাণ। আন্টিকে রাতে অনেক বললাম, আন্টি আপনার শরীর ভালো নেই, বাড়িতে চলে যান, আমি তো আছি। আন্টি কেঁদে কেঁদে বলে, রাফি যা দেখেছো এটা একটা লাস্ট। আর আমার কলিজাটা তো এখন আইসিইউতে পড়ে আছে। আমি কি বলবো এই কথার উত্তরে আমার জানা নেই। একটু পর ডাক্তারকে অনেক অনুরোধ করে আমি সোহানার কেবিনে ঢুকলাম। মুখটা শুকিয়ে গেছে, দুষ্টুমি ভাবটাও আর নেই। মনে হচ্ছে অনেক দিন খায় না। আমি ওর হাতটা ধরে বললাম, কি রে পাগলি, তুই আমি ছেড়ে চলে কোথায় যাচ্ছিস? আমি যে তোকে ছাড়া অন্ধ, তুই না বলতি আমার স্বপ্নগুলো তুই তোর চোখে লালন করেছিস, আর চোখ বন্ধ করে আছিস কেন? হেই, কথা বল আমার সাথে। একদিন কথা না বলে তো থাকতেই পারতি না তুই, আজ কথা বলছিস না কেন? প্লিজ একবার কথা বল সোহানা। আমায় এতটা ইগনোর করলো, সোহানা আর কথা বললই না। পরের দিন বসেছি হসপিটালে পাগলের মতো। এমন সময় আম্মু আর মেঘলা এসে সামনে দাঁড়ালো। আম্মু বলল, তোর আব্বুর মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছে। অনেক খুঁজেছিল, তুই চলে আসার পর পাইনি তোকে। তারপর মেঘলা যখন বলেছিল 1 বছর আগে তোকে দেখেছিল এই হসপিটালে, কতদিন এসেছিল এখানে, এখানকার আশেপাশেও খোঁজ নিয়েছিল, পাইনি তোকে। তাই আর মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। আমাদের বলেছিল যদি কোনোদিন দেখা হয় চিঠিটা যেন তোকে দিয়ে দিই। আম্মুর কথা শুনে বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। উনি যতই হোক আমার বাবা ছিলেন, ওনার অপরাধ ছিল তাতে কি? জন্মদাতাকে আমি কখনোই ভুলিনি, আর উনি তো দোষ করেননি। আমার জন্যই তো এত কিছু হয়েছে। একদিকে সোহানা, অন্যদিকে বাবার মৃত্যুর খবর, মায়ের প্যারালাইজড, কত কিছু হয়ে গেল এই দিনগুলোতে। হারিয়ে গেল কত কিছু। বিকেলে বাবার চিঠিটা হাতে নিলাম। রাফি, আমি জানি আমি তোর কাছে ঘৃণিত বাবা। এটা আমিও জানি যে আমি কোনো আদর্শ বাবা না, কেননা আদর্শ বাবারা কখনো সন্তানদেরকে ঘৃণা করে না। কিন্তু জানিস, চারপাশের মানুষগুলো দিন দিন তোর নামে এত অভিযোগ করত, তখন আমি রেগে ভাবতাম এমন সন্তান থাকার থেকে না থাকাই ভালো। মনে আছে রাফি, যখন তুই কেজি স্কুলে পড়তি, একদিন বৃষ্টির সময় কাঁদে নিয়ে যখন বাড়িতে ফিরছিলাম, সেদিন তুই বলেছিলি যে বাবা, আমিও তোমাকে একদিন কাঁধে করে বাড়িতে নিয়ে যাব। সেদিন খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। তুই জানিস, তুই চলে যাওয়ার পর থেকে তোর মা আমার সঙ্গে একদিনও কথা বলেনি। তোর ছবি বুকে নিয়ে তোর রুমে ঘুমাতো। তোর গাত্তিটা বুঝতে বুঝতে বেশি সময় লেগে গেছিল। তোকে শেষবারের মতো দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যতে সব থাকে না, সব শেষ। তুই পারলে তোর মা ও মেঘলার একটু দায়িত্ব নিস। ইতি, তোর অযোগ্য বাবা। বাবার চিঠিটা পড়ে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর আম্মুকে সোহানার ব্যাপারে আর আন্টির ব্যাপারে সব কিছু বললাম। সোহানার এখনও জ্ঞান ফেরেনি। আজ 2 দিন হয়ে গেছে। মেয়েটার মুখটা কেমন জানি কালো হয়ে গেছে। রাতে আন্টি বলল, রাফি, তোমার জন্য সোহানা আমার কাছে একটা চিঠি দিয়ে গিয়েছিল, এই নাও। আমি চিঠিটা খুললাম। সোহানা কি লিখেছিল দেখার জন্য। এই গাধা, কাঁদছিস কেন? এটা তো আগেই জানতি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নাই। আর তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না, জানিস না? তুই কিন্তু কোনো কিছুতেই একদম ফাঁকিবাজি করবি না। আমি যদি পারতাম না, আত্মা হয়ে ফিরে আসতাম। জানিস, আমিও স্বপ্ন দেখতাম তোকে নিয়ে। তুই সমাজে একদিন অনেক বড় হবি। মানুষগুলো বলবে ছেলে হলে রাফির মতো হও। আরও কত স্বপ্ন বলেছিলাম, কিন্তু দেখ না, বিধাতার যে এক কঠিন সত্য, কিছু কাজ অসম্পূর্ণই মানায়। আমার স্বপ্নগুলো প্লিজ অপূর্ণ রাখিস না। আর শোন, তুই যদি কাঁদিস না, আমি আর কোনো দিন তোর সাথে গল্প করব না। আমার আম্মুর আমি ছাড়া কেউই ছিল না। প্লিজ তুই মায়ের মতো আগলে রাখিস। আর শেষ কথা, তুই তোর পরিবারের সাথে আবার সম্পর্কটা আগের মতো করে নিস। একদম কাঁদবি না গাধা। আমায় দেখ, আমি কতটা হাসছি। আর হ্যাঁ, একটা লাল টুকটুকে বউ আনিস যে তোর অনেকটা খেয়াল রাখবে।
আমার সময় শেষ, আমি চলে যাই। আমি কান্না করতে লাগলাম। সোহানাকে ছাড়া কি করে থাকবো আল্লাহ, কেন আমার থেকে সব কেড়ে নিচ্ছ? ডাক্তার রাফি, আমি যতদূর জানি আপনি নতুন, কিন্তু আজ আপনি এমনভাবে কাজ করলেন বোঝা যায় আপনি আজই জয়েন করেছেন। আমরা তো প্রায় এই পেশেন্টকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলাম। ডাক্তার, আমি কাজটা ভালোবাসা নিয়েই করার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, কোনো মানুষের 1% সম্ভাবনা থাকলেও আমি তাকে 100% চেষ্টা করব ভালো করার জন্য। হ্যাঁ, আমি ডাক্তার হয়েছি আর আমার প্রথম অপারেশনই সাকসেস হয়েছে। এই সবটাই সোহানার অবদান। ডাক্তার রাফি, আজ আমার বার্থডে, যদি আসতেন খুব খুশি হতাম। সরি, আজ পারবো না। কেন রাফি? আজ আমার সোহানার সাথে দেখা করব। ও জিএফ নাকি? না প্লিজ, এত কথা জিজ্ঞেস করবেন না। আমি এখন সোহানার কবরের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সেদিন সোহানাকে আর বাঁচাতে পারিনি আমি। সোহানার সব স্বপ্নগুলো একে একে পূরণ করতে ব্যস্ত আমি। সোহানার কবরের সামনে দাঁড়িয়ে আমি কেঁদে উঠি। কতটা দিন আজ আমার সাথে কথা বলছিস না, জানিস আমি এখানে এসে তোর সাথে কথা বললে মানুষ আমায় পাগল বলে। তুই ছাড়া কেউ তোর মতো করে বোঝে না আমায়। এই বলে আমি কাঁদতে লাগলাম। এখন মেঘলা, আমার আম্মু, আমি, সোহানার আম্মু একই বাড়িতে থাকি। আজ সমাজে প্রতিষ্ঠিত আমি। আজ আমি আর সে নেশাখোর নেই। আমি এখন একটি রোলস। মেঘলা বলল, রাফি, তুই বিয়ে করে নে। আর কতদিন এইভাবে? কিছু কাজ, কিছু কথা, কিছু গল্প অসমাপ্তই ভালো। গল্পটা এখানেই শেষ করছি। একটা অসমাপ্ত জীবনের কাহিনী এটা। জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে গল্পটা জুড়ে আমার নিজের একটা আবেগ আর ভালোবাসা যুক্ত ছিল। হয়তো অনেকের কাছে সোহানার সাথে রাফির বিয়ে হলে হ্যাপি এন্ডিং হতো, কিন্তু গল্পের হ্যাপি এন্ডিং হতো ঠিকই, কিন্তু গল্প সার্থক হতো না। গল্পটা লেখা একটা ঘুরে দাঁড়ানোর জীবন কাহিনী নিয়ে। এই গল্পে যদি কেউ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করবেন।